তো সেই হিসাবে শুরু করে দেবো কিন্তু আমরা এখন। তো দেখো গতদিন আমাদের যে অবধি করেছিলাম তারপরে থেকে হচ্ছে আমরা শুরু করবো আজকে, ঠিক আছে। গতদিন আমরা দেখো এই যে বইয়ের ইউজিসি নেটে তোমার যেটা কেভিএস মাদানে পিয়ারসন পাবলিকেশনের, আমরা কিন্তু বেসিক্যালি 8 চ্যাপ্টার 8টা চ্যাপ্টার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, 8টা চ্যাপ্টার আমাদের শেষ। তো তারপরে কিন্তু তারপরে গুলো আমরা কিন্তু শুরু করবো, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা যেহেতু শুরু করবো, তো তুমি পরপর জয়েন করো, তো তারপর আমরা শুরু করে দেবো, ঠিক আছে। বেসিক্যালি টাইম কিন্তু হয়ে গেছে, তুমি জয়েন না করলে আমি কি করে আমরা দেখো শুরু করব, ঠিক আছে। তো তাড়াতাড়ি জয়েন করো, আমি কিন্তু অলরেডি তোমাকে কিন্তু লিঙ্ক কিন্তু পাঠিয়ে দিয়েছি। আর 1-2 মিনিট দেখবো, তারপরে না হয় আমি শুরু করে দেবো। তো তারপর তুমি তো দেখো আমাদের তো এগুলো তো রেকর্ড থাকছে, তুমি তোমার সুবিধা মতো পরবর্তীতে দেখে নিলে। তো তো তুমি তোমার সুবিধা মতো পরবর্তীতে দেখে নিলে, তো সেটাও তো তুমি করতে পারছো, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আজকে দেখো 8 চ্যাপ্টার অবধি হয়েছিল, আমরা 9 চ্যাপ্টার থেকে যেটা শুরু করব, ঠিক আছে। তো 9 চ্যাপ্টারটা কি? 9 চ্যাপ্টার হচ্ছে 9 চ্যাপ্টার হচ্ছে তোমার পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে। এই হচ্ছে তোমার চ্যাপ্টারটা, পিপল ডেভেলপমেন্ট আর হচ্ছে তোমার এনভায়রনমেন্ট, এইটা চ্যাপ্টার। এখান থেকে হচ্ছে আমরা শুরু করব, ঠিক আছে। মানে কি, মানুষ, উন্নয়ন এবং হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 9 চ্যাপ্টার। তো এখানে লার্নিং যে অবজেক্টিভ, যেগুলো অবজেক্টিভ গুলো আমাদের যেগুলো করতে হবে, তো সেগুলো হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। তোমার রাখে কি প্রবলেম হচ্ছে বলো তো? আমি সে একদম কখন তোমাকে লিঙ্ক পাঠিয়েছি, তোমার কি কানেকশনের প্রবলেম বা কোনো প্রবলেম বলো তো? তারপর তুমি যেহেতু এখন অনেকক্ষণ হয়ে গেছে তুমি জয়েন করছো না, তারপর আমি কলও করে যাচ্ছি সেই জন্য, যে কি হলো, কোনো প্রবলেম কিনা। ওকে ওকে, আচ্ছা, এটা কি মানে বৃষ্টির জন্য, তাই তো না? বৃষ্টির জন্য কোনো প্রবলেম হচ্ছে নিশ্চয়, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে অনেকদিন পর আর কি। ঠিক আছে, ওটাই কারণ হবে ওটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে চ্যাপ্টার 9 থেকে আমাদের যে অত অব্দি হয়েছিল, তারপরে থেকে আমরা শুরু করছি। এই দেখো, এই যে 9 চ্যাপ্টার, এখান থেকে হচ্ছে আমরা শুরু করছি, ঠিক আছে। তো তুমি পেজটা খোলো, পেজটা হচ্ছে দেখো কত, 8.56 এর পরে 8.57, এটা হচ্ছে তোমার পেজ নাম্বার। এখান থেকে আমরা শুরু করবো কিন্তু এখন, ঠিক আছে। মানে হচ্ছে মানুষ, উন্নয়ন আর হচ্ছে তোমার পরিবেশ, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার, ঠিক আছে। এটা আমরা করবো। তো এই চ্যাপ্টারে দেখো ফার্স্টে তুমি পেজ খুলেছো, রাখি এমনি সব ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো ফার্স্টে হচ্ছে খুলেছো বই না, 8.57 যেটা। তো কি কি জিনিসগুলো আছে দেখো, এই যে লার্নিং অবজেক্টিভ, এটা দেখো, এই যে লার্নিং অবজেক্টিভ, এই পেজটা হচ্ছে আমরা ডিসকাস করছি, এই পেজটা নিয়ে লার্নিং অবজেক্টিভে। এখানে দেখো কি কি রয়েছে। ফার্স্টে তোমার দা কনসেপ্ট অফ পিপল, পিপল কাকে বলে, মানে জনসাধারণ, জনগণ, সোজা কথায়। ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে উন্নয়ন এবং হচ্ছে পরিবেশ। হ্যাঁ 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 হ্যাঁ, বল, ঠিক আছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, মানে হচ্ছে তোমার শতবার্ষিকীর যে উন্নয়ন, ঠিক আছে। মিলেনিয়াম মানে হচ্ছে তোমার শতবার্ষিকী উন্নয়ন, আর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মানে কি, টেকসই উন্নয়নের যে আমাদের গোল নিয়েছি, মানে আমরা লক্ষ্য নিয়েছি, ঠিক আছে। টেকসই উন্নয়নের লক্ষ্য, এটাকে বলা হয় তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই চ্যাপ্টারের পর, হ্যাঁ বলো, এই চ্যাপ্টারের পর কি? আমরা তো গতদিন কিন্তু 8 চ্যাপ্টার অবধি হয়েছে, এবার হচ্ছে আমরা 9 চ্যাপ্টার তারপরে থেকে শুরু করছি, তাই না? চ্যাপ্টার 7টা একবার বুঝিয়ে দেবেন, চ্যাপ্টার 7টা, আচ্ছা চ্যাপ্টার 7 কোনটা বলো তো? চ্যাপ্টার 7 কি প্রবলেম হচ্ছে? 7 চ্যাপ্টার ডাটা ইন্টারপ্রিটেশন প্রবলেম হচ্ছে, তাই? ঠিক আছে, আবার তাহলে সেটা দেখা যাবে, কারণ ডাটা ইন্টারপ্রিটেশন তোমার অনেক জিনিসপত্র রয়েছে এটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ডাটা ইন্টারপ্রিটেশন, হ্যাঁ বুঝতে পেরেছি। প্রচুর জিনিসপত্র রয়েছে, কারণ দেখো তোমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থাকতো, তাহলে সেই হিসেবে তোমার বুঝতে প্রবলেম হতো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আবার সেই হিসাবে করবো, ঠিক আছে। ওটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটার রিলেটেড, বুঝতে পারছো। ডাটা ইন্টারপ্রিটেশন যে চ্যাপ্টারটা না, ওটা হচ্ছে ধরো যাদের কম্পিউটার ছিল, মানে কম্পিউটার বলতে সাবজেক্ট ছিল আর কি, ঠিক আছে। কম্পিউটার সাবজেক্ট যাদের ছিল গ্রাজুয়েশনে বা তোমার 11-12 বা ছোটবেলায় ছিল, তো তাদের জন্য ওটা হেল্পফুল, মানে তারা আগে থেকে জানা রয়েছে, ঠিক আছে। তো তার জন্য কোনো টেনশনের ব্যাপার নেই, আমরা পরবর্তীতে আবার শুরু করবো, ঠিক আছে। আর বাকি কিন্তু বাইরে কোনো বই দেখো না, ঠিক আছে। যে কোনো একটা বই, যেটা আমি তোমাকে আগেও বলেছি। তো এটা তো আমরা অনেকদিন ধরে শুরু করেছি রাখি, তো এটা কিন্তু দেখো নিউ এডিশন কিন্তু এই বইটার বেরিয়ে গেছে, এটা তোমাদের 2021-এর, তাই না, পাবলিকেশন। তো এখন কিন্তু আমি যেটা দেখলাম 2022-এরও পাবলিকেশন কিন্তু বেরিয়ে গেছে, আপডেট ভার্সন আর কি, তুমি যেটা বলো সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তো সেটা একই জিনিস রয়েছে, তো তার যাতে মানে বেসিক্যালি, হ্যাঁ, কারণ এটা তো আমরা অনেকদিন আগে শুরু করেছি, তো তখন 2021 ভার্সন ছিল, 2022 ভার্সন বেরিয়ে গেছে, একই জিনিস, খালি নতুন মলাট ফলাট দিয়ে করা বেসিক্যালি, এটাই হচ্ছে রয়েছে এখানে, ঠিক আছে।
ওকে, তো চলো তাহলে দেখা যাক যে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন, মানে 3 নম্বর দেখো, মানে হচ্ছে মানুষ এবং যেটা পরিবেশের সাথে যে আমাদের সে সম্পর্ক রয়েছে সেই জিনিসটা। অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস এন্ড দেয়ার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, মানে হচ্ছে তোমার নৃতাত্ত্বিক যে সকল কাজকর্মগুলো রয়েছে, অ্যাক্টিভিটিস এবং ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট মানে পরিবেশের উপর তাদের প্রভাব। স্যার আর তো টাইম, ও আচ্ছা এক্সাম, হ্যাঁ দেখো এখনো তো কিন্তু ডেট দিয়েছে, কিন্তু অ্যাডমিট কিন্তু এখনো দেয়নি। অ্যাডমিট কিন্তু না দিলে কিন্তু আমরা সেই হিসাবে করতে পারছি না, তাই না? আর আমাদের কিন্তু সিলেবাসও শেষ প্রায়, তাই না? বেসিক্যালি এইটা পরে রয়েছে হচ্ছে তোমার হায়ার এডুকেশন, তাই না? এই একটাই আমাদের চ্যাপ্টার কিন্তু আছে, বাকি হায়ার এডুকেশন তোমার এক্সামের আগে, ঠিক আছে? আর কিন্তু আমাদের একটা বাকি, আর তার মানে কিন্তু আমাদের কিন্তু সিলেবাস শেষ প্রায়, তাই না? হ্যাঁ, তো এটা আর যেহেতু এটা হবে, তো তারপরে হায়ার এডুকেশন একটা বাকি। তো সেই হিসাবে আমরা দেখে নেওয়া, না হলে ধরো এক্সামের আগে তুমি একটু দেখে নিতে পারো, যদি আমরা না করে পারি। এখন এক্সাম ডেট দেখো, ডেট আমরা পেয়ে গেছি যে কবে হবে, তাই না? কিন্তু আমরা কি বলো, অ্যাডমিট কার্ড কিন্তু এখন আমরা পাইনি। আর অ্যাডমিট কার্ড কবে বেরোবে সেটাও কিন্তু কোনো আপডেট আসেনি, তাই না? তুমি নিশ্চয়ই ওয়েবসাইট দেখেছো যে এনটিএ, যে ওয়েবসাইট, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ওই যেটা ওরা সিইউটি, এখন বেসিক্যালি এরা সিইউটি নিয়ে লাফালাফি করছে, ঠিক আছে? মানে যে সকল ওই যে বাচ্চারা যারা সিইউটি দেবে আর কি, ধরো ক্লাস 12 এর, মানে যারা এবার ধরো বিএ পড়বে বা বিএ বা এমএ বা এমএসসি পড়বে যারা, তাদের জন্য ওটা হচ্ছে, এখন ওরা ওই কাজে ব্যস্ত রয়েছে, ঠিক আছে? তো মেইন বেসিক্যালি প্রবলেম হচ্ছে এইদিকে ব্যস্ত থাকার পরে এদের চাপ বেড়ে যাচ্ছে। এমনি ধরো আগে আগে যখন নেট হতো, নেট এক্সাম, তো তখন হচ্ছে আলাদা প্যাটার্ন ছিল, তখন আর কোনো প্রবলেম হতো না। কিন্তু এনটিএ 2018 সালে নিয়ে নেওয়ার পরই হচ্ছে যত ঝামেলা শুরু হয়েছে। তো তার ভুক্তভোগী হচ্ছে স্টুডেন্টরা যারা এক্সাম দিচ্ছে, বুঝতে পেরেছো? তো আর কি করা যাবে? না হলে সিস্টেমেটিক ওয়েতে দেখো, এবারও কিন্তু মার্চ করে দিল, তাই না? তুমি দেখেছো, এবারও কিন্তু মার্চ করে দিয়েছে, মানে গত ডিসেম্বরের যেটা আর এবার জুন, এটা কিন্তু দুটোই মার্চ করে দিয়েছে। তো তার ফলে চাপটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর এর ফলে কি হবে? এর ফলে যেটা হবে, কম্পিটিশন এক্সেসিভ হারে বাড়বে, কিন্তু সিট কিন্তু বাড়ায়নি। গতবারও আমরা দেখেছি, সিট কিন্তু গতবার বাড়ায়নি, যে দুটো যে একসাথে মার্চ করছি তার জন্য আমি সিটটা বাড়াবো তা কিন্তু করেনি। এবারও সেটা করবে না। তো তার মানে কি, কম্পিটিশন এক্সেসিভ হাই হবে এবং কাট অফ আল্ট্রা লেভেলের হাই হবে, যা ভুক্তভোগী হবে কারা? স্টুডেন্টরা। তো এই জিনিসগুলো খুবই বাজে ব্যাপার। আর এনটি এখন এ করছে, আর বিভিন্ন সময় যে প্রবলেম গুলো তো দেখাই যাচ্ছে, যে কম্পিউটার খারাপ হয়ে যাওয়া, লেট লেট হওয়া, এই যে ঝামেলাগুলো, যেটা তোমার টিসিএস আগে কন্ট্রোল করতে এক্সামের সবকিছু বডি, তো সেখান থেকে খরচ বাঁচানোর জন্য তোমার অন্য কোম্পানি হাতে দিয়ে দিয়েছে এক্সামের প্যাটার্ন। তো তার জন্য উল্টো পাল্টা জায়গায় তোমার দেখবে সিট পড়ে এখন, আর অনেক ঝামেলা হয়, ঠিক আছে? তো তার ভুক্তভোগী হচ্ছে স্টুডেন্টরা, সেটাই। আর তারপরে যেটা নিয়ে আবার কথাবার্তা চলছে, যে নেট এক্সাম আস্তে আস্তে আলটিমেটলি বছরে একবার করে দেবে, ঠিক আছে? এই প্ল্যান রয়েছে এদের। মানে এখন তো দুবার হচ্ছে না, জুন আর ডিসেম্বরে, তো আস্তে আস্তে এটা একবারে করে দেবে বছর। তো সেই জিনিসটা আরো কত টাফ হয়ে যাবে, তাই না? তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। ওকে, তো বুঝতে পারছো রাখি, তো এই হচ্ছে, এগুলো নিয়ে হচ্ছে তোমার রিসেন্টলি আপডেট এসছে। এরপর দেখো যে এনভায়রনমেন্টাল ইস্যু, তো এনভায়রনমেন্টাল ইস্যুর মধ্যে মানে পরিবেশগত যে সকল বিষয় রয়েছে, তোমার লোকাল, রিজিওনাল, গ্লোবাল, মানে স্থানীয় এবং বিশ্বব্যাপী যেগুলো, এয়ার পলিউশন, শব্দ দূষণ, তারপরে জল দূষণ, মাটি দূষণ, তোমার যেগুলো রয়েছে বায়ু দূষণ, ঠিক আছে? বিভিন্ন তোমার ময়লা, তোমার এই যে ওয়েস্ট, সলিড, লিকুইড, বায়োমেডিক্যাল, হ্যাজার্ডিয়াস, ইলেকট্রিক, ঠিক আছে? মানে সলিড যে সব ওয়াস্ট রয়েছে, আবর্জনা যেগুলো, বায়োমেডিক্যাল আবর্জনা, তারপরে যেমন তেজস্ক্রিয় পদার্থ যেগুলো রয়েছে সেই সকল যে সকল আবর্জনা রয়েছে, তারপরে তোমার ইলেকট্রনিক, বৈদ্যুতিন যে সকল আবর্জনা। বৈদ্যুতিন আবর্জনা বলতে তোমার এখানে বোঝাচ্ছে হচ্ছে, ধরো ধরো তোমার ল্যাপটপ, পিসি এগুলো খারাপ হয়ে গেল, তোমার এগুলো তুমি ফেলে দিলে যখন রাস্তাঘাটে, তো সেগুলোকে তোমার ওই আবর্জনা বোঝাচ্ছে। পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ যেটা। এরপর তোমার ইটস সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশন, তো এর ফলে যে সোশিও মানে সামাজিক, এবং যে ইকোনমিক মানে অর্থনৈতিক যে পরিবর্তন হচ্ছে, এবং রাজনৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তোমার কিন্তু এখানে রয়েছে এনভায়রনমেন্টাল ইস্যুর মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে তোমার দেখো ইম্প্যাক্ট অন পলিউট্যান্ট অন হিউম্যান হেলথ। তো এই যে আহ, দূষিত পদার্থগুলো, এগুলো আমাদের মানব শরীরে, ঠিক আছে, মানুষের শরীরে কি টাইপের প্রভাব ফেলছে, এই জিনিসগুলো রয়েছে। নেক্সট হচ্ছে তোমার ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্সেস, মানে প্রাকৃতিক এবং হচ্ছে শক্তি উৎপাদনকারী যে সকল উৎস রয়েছে, ঠিক আছে? তো সেগুলো কি? সোলার, মানে কি সৌরশক্তি, তারপরে বায়ু শক্তি, মাটির শক্তি, ঠিক আছে, তারপরে হাইড্রো শক্তি, জিওথার্মাল শক্তি, বায়োমাস শক্তি মানে বায়োগ্যাস যেগুলো, ঠিক আছে, নিউক্লিয়ার শক্তি, আর হচ্ছে ফরেস্ট থেকে যে সকল, মানে বন থেকে যে সকল শক্তি আমরা উৎপাদন করি, এই জিনিসগুলো আছে। নেক্সট হচ্ছে দেখো চ্যাপ্টার 7,
ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার মানে হচ্ছে তোমার প্রাকৃতিক যে সকল দুর্যোগ, ঠিক আছে, এবং যে সকল বিপর্যয় যেগুলো দেখা দিচ্ছে সেগুলো রয়েছে। মিটিগেশন স্ট্র্যাটেজি মতো এগুলো থেকে আমরা কি করে বাঁচতে পারি, কি কি স্টেপ নিয়ে, সেটা রয়েছে। নেক্সট হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট যেগুলো এসেছিল 1986 সালে সেটা। এরপর হচ্ছে তোমার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জ মানে কি, ক্লাইমেট মানে হচ্ছে তোমার আবহাওয়া পরিবর্তন যেগুলো হচ্ছে, তো সেইখানে আবহাওয়া পরিবর্তন বিষয়ে আমরা কি কি স্টেপ নিতে পারি, ঠিক আছে। এরপর তোমার ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট মানে আন্তর্জাতিক যে সকল এগ্রিমেন্ট গুলো রয়েছে, চুক্তি যেগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার মন্ট্রিল প্রোটোকল, রিও সামিট, এগুলো যেগুলো হচ্ছে রিও সামিট, মন্ট্রিল প্রোটোকল দেখো আমরা এনভায়রনমেন্টে পড়েছি। নেক্সট হচ্ছে কনভেনশন অন বায়োডাইভার্সিটি, মানে বায়োডাইভার্সিটি মানে কি, বায়োডাইভার্সিটি যে সকল কনভেনশন মানে কি বিভিন্ন সম্মেলন দেওয়া হয় না, যেরকম প্যারিস ক্লাইমেট ডিল, সেরকম সেগুলো কি বোঝাচ্ছে, প্যারিস চুক্তি, কিয়োটো প্রোটোকল, ওই যেটা বললাম প্যারিস ক্লাইমেট ডিলের মতো কিয়োটো প্রোটোকল, তারপরে প্যারিস এগ্রিমেন্ট, ঠিক আছে, যেটা 2015 সালে হয়েছিল। নেক্সট হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মানে আন্তর্জাতিক যে সোলার যে সৌর অ্যালায়েন্স রয়েছে। অ্যালায়েন্স মানে কি, এরা একসাথে সম্মিলিত হয়ে যখন একটা সংগঠন গঠন করে, ঠিক আছে, সেটাকে অ্যালায়েন্স বলে। তো এই জিনিসগুলো হচ্ছে ওভারঅল তোমার এই চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে। আর দেখো এই যে প্যাটার্নের এই বইয়ে যে স্টাইল, যে একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরে দেখানো, ঠিক আছে, এখানে এখানে না করেছে, এদিক দিয়ে একবার দেখাবে, এদিক দিয়ে একবার দেখাবে, এদিক দিয়ে একবার দেখাবে, এদিক দিয়ে একবার দেখাবে, ঠিক আছে, এই হচ্ছে এদের কাজ। তো এখানে দেখো পিপল এবং এনভায়রনমেন্ট কি জিনিস সেটা বোঝাচ্ছে, মানুষ এবং পরিবেশ, তো তার সাথে কি কি জিনিসগুলো কানেক্টেড রয়েছে। এক নম্বরে দেখো যে ন্যাটালিটি মানে বার্থ রেট মানে কি, জন্মহার, ডেথ রেট মানে মৃত্যু হার, পপুলেশন ডিসপেজাল, ইমিগ্রেশন এন্ড মাইগ্রেশন। ইমিগ্রেশন মানে হচ্ছে কি জিনিসগুলো ঘটায়, তুমি এক জায়গা থেকে অন্য দেশে যখন চলে আসার চেষ্টা করছো, ঠিক আছে, মানে অন্য দেশ থেকে অন্য দেশে, এক দেশ থেকে অন্য দেশে তুমি ঢুকেছো, ঠিক আছে। আর ইমিগ্রেশন মানে এটা হচ্ছে বৈধ পথে, আর হচ্ছে অবৈধ পথে যে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। একটা বৈধ আর অবৈধ দুটো হচ্ছে এই ডিভিশনটা রয়েছে। মানে বৈধভাবে তুমি যখন যাচ্ছ এক দেশ থেকে অন্য দেশে, ঠিক আছে, ইমিগ্রেশন আর ইমিগ্রেশন, ঠিক আছে। আর হচ্ছে তোমার মাইগ্রেশন, মাইগ্রেশন মানে কি কন্টিনিউসলি চলে যাওয়া, তো সেটা কি, ধরো যেরকম 1971 সালে মাইগ্রেট করেছিল, মানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু বাংলাদেশ ওখান থেকে বিতাড়িত হয়ে তোমার এখানে এসেছিল কলকাতায়, মানে ভারতে প্রায় 1 কোটি লোক, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মাইগ্রেশন, মানে মাস মাইগ্রেশন। আর ধরো তুমি স্পেন থেকে ডাইরেক্ট ধরো নৌকায় চড়ে জলপথে তুমি ইউএসএ তে ঢুকলে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিন্তু এমিগ্রেশন, এখান থেকে হচ্ছে এমিগ্রেশন। আর ইমিগ্রেশন হচ্ছে তোমার এখান থেকে ভারত থেকে তুমি লিগালি হইতে ইউএসএ তে গেলে পড়াশোনা করতে, তারপর ঠিকানে 5 বছর থাকলে গ্রিন কার্ড নিলে ওখানে থাকা খাওয়া শুরু করলে, ঠিক আছে, মানে নাগরিক হলে। তো এই হচ্ছে ডিফারেন্সটা, বুঝতে পারছো রাখি, তিনটে জিনিসের মধ্যে, ক্লিয়ার? তো এই জিনিসগুলো দেখো, পয়েন্ট গুলো বোঝা দরকার। তারপর হচ্ছে দেখো এজ ডিস্ট্রিবিউশন, প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ মানে পোস্ট রিপ্রোডাক্টিভ মানে কি, ধরো প্রি রিপ্রোডাক্টিভ বলতে এখানে বোঝা যাচ্ছে মানে যতক্ষণ তুমি তুমি তোমার কারো বাচ্চা হচ্ছে না, ঠিক আছে, মানে তার শিশু অবস্থায়, যেটা একদম শিশু, এটা মানে নিজে এখন বাচ্চা রয়েছে, ঠিক আছে। আর তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ মানে তুমি যখন বাচ্চা হওয়ার তোমার মতো যোগ্যতা হয়, ঠিক আছে, সেটাকে রিপ্রোডাক্টিভ বলছি, ঠিক আছে। ধরো এখানে মেয়ে হিসাবে বোঝানো হচ্ছে, ধরো যে একটা মেয়ে যখন বাচ্চা হওয়ার জন্য একটা তার শরীরে ঠিকঠাক হয় আর কি, ঠিক আছে, মানে ধরো যখন তার এটা হচ্ছে তুমি সোজা বাংলায় যদি বলতে হয়, তোমার এখানে তোমার মাসিক হওয়ার আগে, ঠিক আছে, কেটে গেল, কানেকশনে আবার প্রবলেম, রাখি কানেকশনে প্রবলেম আবার শুনতে পাচ্ছ এবার? আচ্ছা, তুমি কি ওয়াইফাই তে ক্লাস করছো নাকি তোমার 4G তে? 4G, আচ্ছা, না 4G, আচ্ছা আচ্ছা, তো তুমি ওয়াইফাই দেখো নিয়ে নিলে তাহলে এই জিনিসটা কিন্তু খুব সমস্যা কম হতো, ঠিক আছে। তুমি কিন্তু ধরো ওই যে ওয়াইফাই নিয়ে নিতে পারো, মানে কি বলে এটা, রাউটার, একটা রাউটার নিয়ে নিলে কিন্তু এই জিনিসটা কিন্তু আর হবে না, বুঝতে পেরেছো। রাউটার ধরো, হ্যাঁ, রাউটার একটা নিয়ে নিলে ধরো 12 থেকে 1500 টাকা বোধহয় লাগে, তুমি সেই হিসাবে কিন্তু করতে পারো। ধরো তুমি যখন ক্লাস করছো, এই যে মাঝে মাঝে যে প্রবলেমটা হয় না কানেকশন, রাউটার নিয়ে ধরো, এটা তোমার মোবাইলে কানেকশনের জন্য এই জিনিসটা হয়, কিন্তু রাউটার নিয়ে নিলে, তুমি যদি ওয়াইফাই নিয়ে নাও তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। ওকে, তো দেখো 4 নম্বর পয়েন্ট যেটা আমরা বলছিলাম, প্রি রিপ্রোডাক্টিভ মানে সোজা বাংলায় হচ্ছে ধরো যখন কোনো মেয়ের তোমার মাসিক হচ্ছে না, ঠিক আছে, মাসিক হওয়া এখনো শুরু হয়নি, ধরো 4-5 বছর বয়স, ঠিক আছে,
এখন তো তোমার মতো 8-9 বছর বয়স থেকে অনেকে শুরু হয়, ঠিক আছে। তো তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ, মানে তোমার মাসিক যখন শুরু হচ্ছে সেই হিসেবে বোঝাচ্ছে, মানে তুমি বাচ্চা নিজে জন্ম দেওয়ার জন্য তুমি উপযোগী হচ্ছ, ঠিক আছে। মাসিক শুরু হওয়া মানে কি, তখন থেকে হচ্ছে সে আহ, নিজে বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযোগী, তো সেই হিসেবে বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড পোস্ট রিপ্রোডাক্টিভ মানে কি, তোমার যখন মনোপেজ হচ্ছে, মনোপেজ মানে তোমার যখন মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই মানে তুমি নিজে আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য তোমার শরীর উপযুক্ত না, ঠিক আছে। এই যে ফেজ গুলো তিনটে সেই হিসেবে বোঝানো হচ্ছে এখানে, মানে বেসিক্যালি মেয়েদের কথা হিসেবে বলা হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছো নাকি? এই যে পিরিয়ড গুলো সেই হিসেবে বোঝা দরকার, মানে একদম টাইম টেবিল ওয়াইজ, ঠিক আছে। যেরকম একটা বাচ্চা যখন হচ্ছে, যে নিজে বাচ্চা থাকছে যে মেয়েটা, তারপরে যখন সে, হ্যাঁ, তো সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু মাসিক যখন তার শুরু হচ্ছে, তার তারপরে মাসিক যখন শেষ হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে, ঠিক আছে, মনোপেজ, মনোপেজ যে টাইমটা, ঠিক আছে। ওকে, তো এই প্যাটার্নটা বলছে। নেক্সট হচ্ছে তোমার পপুলেশন গ্রোথ, মানে জনসংখ্যা গ্রোথ। গ্রোথ মানে কি, বৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধির যে রেট। তারপর হচ্ছে তোমার ক্যারিং রিসোর্সেস, মেইনলি ফুড, ওয়াটার, স্পেস, লিমিটেড রিসোর্সেস। তো তারপরে বিভিন্ন ধরনের রিসোর্সেস, মানে বিভিন্ন ধরনের সম্পদ তোমার ব্যবহার করা এবং সেগুলো ইউজ করা, যেরকম খাদ্য, জল, বাতাস, মানে স্পেস, জায়গা, ঠিক আছে। এখানে এখানে এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে। তো এর উপর কিন্তু বেসিক্যালি তোমার এনভায়রনমেন্ট বা পরিবেশের উপর মারাত্মকভাবে নির্ভর করে। দেখো কোন আমাদের উন্নয়নশীল দেশের পরিবেশের অবস্থা মারাত্মক খারাপ, আর যেগুলো উন্নত দেশ সেখানে কিন্তু ভালো। তুমি দেখো আমাদের এখানে দূষণের হার কি পরিমাণে, সারা পৃথিবী জুড়ে যদি লিস্ট করা হয়, টপ 10 যে সকল কান্ট্রি রয়েছে, তো তার মধ্যে দূষণের দিকে আমাদের লিস্ট উপরের দিকে সবসময় আসে, ঠিক আছে। মানে এই পরিমাণে দূষণ হয় আমাদের দেশে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি, যে এটা আমাদের কিন্তু অবস্থান আরো চেঞ্জ করা দরকার, নাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু তার একটা খারাপ প্রভাব কিন্তু আমাদের এসে পড়ছে, তাই না? এরপর তোমার ইকোলজি রয়েছে। ইকোলজির মধ্যে কোন কোন জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, পরিবেশ সম্পর্কে যে জিনিসগুলো বোঝাচ্ছি ইকোলজি সেখানেই বলেন। নেক্সট হচ্ছে তোমার এইখানে দেখো, এই যে উপরের দিকে রয়েছে যে ইন্ডিভিজুয়াল অর্গানিজম, হাউ ইন্ডিভিজুয়ালস আর এফেক্টেড বাই এনভায়রনমেন্ট এন্ড হাউ দে ইন টার্ন এফেক্ট দ্য এনভায়রনমেন্ট। মানে যেটা বললাম, যে ধরো প্রচুর পরিমাণে যেখানে বায়ু দূষণ হচ্ছে, সেখানে তুমি ধরো কোনো শিশুরা বা লোকেরা থাকলো, তাদের কিন্তু অটোমেটিক্যালি 5-6 বছর ধরে তাদের যে আয়ু কিন্তু অটোমেটিক্যালি কমে যায়, ঠিক আছে। ধরো এখানে ধরো কয়লার কারখানা কোথাও রয়েছে, তো সেখানে যারা এসব লোক বসবাস করছে, কোথায় আছে স্যার, ও এটা হচ্ছে এখানে, এই যে দেখো ইকোলজি, এই যে ইকোলজির এই যে উপরে পার্টটা এখানে আমরা করছি, পেয়েছো ইকোলজির উপরে পার্টটা, যে দেখো ওই যে দ্য ইন্ডিভিজুয়াল অর্গানিজম, যে হাউ ইন্ডিভিজুয়াল আর এফেক্টেড বাই এনভায়রনমেন্ট। ওই যেটা বললাম, যে ধরো তুমি কয়লার কারখানার পাশে তোমার যদি বাড়ি হয়, দিন রাত তুমি ওই ধোঁয়া খাচ্ছ, ধোঁয়া ধোঁয়া মানে ধুলো উঠছে তাই খাচ্ছ, অটোমেটিক্যালি তোমার কিন্তু 5-6 বছর আয়ু ওখানেই কমে যাবে, ঠিক আছে। বাচ্চারা বিভিন্ন ধরনের তোমার শ্বাসকষ্টজনিত রোগ তোমার এবং তোমার ফ্যামিলির গ্যারান্টি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পপুলেশন, মানে জনসংখ্যার কমিউনিটি, মানে যে কমিউনিটি বাস করে, মানে কমিউনিটি বলতে তোমার বিভিন্ন রিলিজিয়নের কথা বলা হচ্ছে, মানে ধর্মের কথা, ঠিক আছে, এভাবে ডিফারেন্সিয়েট করা হয়ে থাকে। এরপর দেখো যে স্পিসিস এন্ড কমিউনিটি। স্পিসিস বলতে কিন্তু বিভিন্ন টাইপের স্পিসিস বোঝায়, মানে ধরো আমরা মানুষ হচ্ছে আমরা স্পিসিস একদম, ধরো জীবকুল আর কি সোজা বাংলা। তারপর ধরো প্রাণীকুল রয়েছে, প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, ধরো স্থলজ রয়েছে, জলজ রয়েছে, ঠিক আছে। স্থলজ মানে স্থলে যারা বসবাস করছে, বাঘ, সিংহ এরা। জলজ কি, কুমির, ব্যাং, এগুলো কি জলজ আসছে না, ব্যাং মন্তু উভচর, আবার কুমির, মাছ, এগুলো, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু দেখা যেতে পারে। এরপর ইকোলজিক্যাল যেটা ফুড প্রিন্ট যেটা বলছে, মানে বেসিক্যালি কতজন কি পরিমাণে কার্বন উৎপাদন করছে, ঠিক আছে, মানে কত কি পরিমাণে। তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে যে কার্বন উৎপাদন করছি, কার্বন উৎপাদন মানে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ানো, তার ফলে কিন্তু এই যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে এবং পরিবর্তিত মানে পৃথিবী গরম হচ্ছে। যেটা আমরা দেখো প্যারিস ক্লাইমেট ডিলে 2015 সালে হয়েছিল না, যে পৃথিবীর গড় তাপমাত্রা যাতে আমরা 2 ডিগ্রি করে কমাতে পারি, তাহলে কিন্তু পৃথিবী যে যে পরিমাণে বরফ গলছে, যার ফলে তোমার আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং দ্রুত কিন্তু সমুদ্র জল স্তর উপরে উঠছে। এর ফলে কিন্তু খারাপ ইফেক্ট আমরা পাবো, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে বলছি স্পিসিশন কমিউনিটিতে। স্পিসিস ডাইভার্সিটি বলতে যে বিভিন্ন টাইপের স্পিসিস বোঝা হয়, যেটা আমরা বললাম আমরা স্থলজ রয়েছে, জলজ রয়েছে, তারপরে দেখো স্তন্যপায়ী রয়েছে, ঠিক আছে, মানে যারা মায়ের দুধ খাচ্ছে একদম, আর যারা স্তন্যপায়ী নয়, তো সেরকম আলাদা আলাদা রয়েছে। এরপর তোমার দেখো কি স্টোন স্পিসিস রয়েছে, ক্রিটিক্যাল লিঙ্ক স্পিসিস। কি স্টোন স্পিসিস বলতে তোমার significant and disproportionately large influence on community structure and characteristics which has often considerably low abundance and biomass as compared to the dominant species. তো কি স্পিসিস মধ্যে ধরো যে সকল স্পিসিস, স্পিসিস মানে কি জীবকুল বা প্রাণীকুলকে বোঝানো হচ্ছে, যেমন যারা একে অপরের উপর
ওতপ্রোতভাবে জড়িত। মানে এটা যদি আমরা সাইকেল সাইকেল আমরা পড়েছি না, মানে জীবের যে সাইকেল, ধরো এইরকম ছোটবেলায় যেরকম আমরা পড়েছি যে একটা পুকুরের বাস্তুতন্ত্র, ঠিক আছে, মানে যেরকম ধরো প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, তারপর উৎপাদক, বিয়োজক, এই যে যে প্যাটার্নটা না, তো এখানে বলতে ওই সেম জিনিসটা এখানে বোঝাচ্ছে যে কি স্টোন স্পিসিস, মানে যখন আমরা এক একটা স্টেপ, এক একটা জন মানে স্পিসিস একে অন্যের সাথে ডাইরেক্ট ভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে, মানে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে বোঝানো হয়। কমিউনিটি বলতে ওই জিনিসটাই বোঝা যাচ্ছে। কমিউনিটি মানে কোন কোন কমিউনিটির আন্ডারে পড়ছে, যে জিওগ্রাফিক্যাল এরিয়াতে ধরো একটা মৎস্য কুল, ঠিক আছে, মানে মৎস্য কুলের মধ্যে মাছ যে ধরনের আছে তারা সেগুলো বোঝাচ্ছে। তারপরে ধরো যারা দাঁড়িয়ে চলাফেরা করতে পারে, ঠিক আছে, যে এক ধরনের জীবজন্তু যেগুলো রয়েছে, ঠিক আছে। তারপরে ধরো যারা যায় দাঁড়িয়ে না, তোমার পায়ে হেঁটে হাতে পায়ে মানে চার হাত পায়ে চলছে, তারা এক টাইপের। তো এইরকম কিন্তু যেরকম ধরো কুমির, ঘড়িয়াল, কুকুর, বিড়াল এগুলো আছে, ঠিক আছে, এগুলো চার হাত পায়ে সেই হিসাবে চলছে। কিন্তু আবার অন্যান্য জীবীরা আছে, তো সেগুলো আবার দুইটাতেই চলছে, ঠিক আছে, যেরকম তোমার পাখি, তাই না, পাখি কিন্তু দুটোই খালি পা আছে, কারণ হাত পায়ে বা কোনো চার হাত পায়ে তো চলছে না। তো এইভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করা কমিউনিটি গুলোকে, বুঝতে পারছো। এরপর দেখো যে ইকোসিস্টেম মানে পরিবেশতন্ত্র বা বাস্তুতন্ত্র বোঝাচ্ছে এখানে ইকোসিস্টেম মানে। এই টার্মটা করা হয়েছিল কবে, দেখো প্রথম লাইনটা দেখো পরের পেজে, বুঝে পেয়েছো? 9.3 the term ecosystem was defined by Arthur Tansley in 1935। এই জিনিসটা কিন্তু তোমার মনে রাখা দরকার রাখি, যে কবে এই টার্মটা ফার্স্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে, যে কত সালে। তো এই জিনিসটা কিন্তু রয়েছে, এই জিনিসটা মাথায় রাখবে। তারপর দেখো বিভিন্ন জায়গার যে ইকোসিস্টেম, তো ইকোসিস্টেম সব বিভিন্ন জায়গার হয়, যেটা আমি বললাম মহাসাগরের একটা, মানে জলের একটা, স্থলজ একটা, আর উভচর একটা, ঠিক আছে। ওই যেরকম উভচরে আমি কি উদাহরণ দিলাম আমরা, ব্যাঙ। জলজ কি যেরকম মাছ বিভিন্ন টাইপের, আর স্থলজ কি যেরকম আমরা, ঠিক আছে, মানুষেরা। তো এই হচ্ছে, মানে দেখো সোজা স্কেল এভাবে যদি ভাবা হয় তাহলে কিন্তু তোমার সেই হিসেবে বুঝতে সুবিধা হবে। এইখানে তার দেখো ওই যে ফাংশন অফ ইকোসিস্টেম, ইকোসিস্টেম কি করে কাজ করে, ওই দেখো ওই যে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছে কোনটা কোন স্তরে। ওই যে উৎপাদক, বিয়োজক, প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদক, দেখেছো ওই যে ছবি সহ, যেগুলো ছবি সহ দেওয়া দেওয়া রয়েছে। ইকোলজিক্যাল পিরামিড, এই যে এতক্ষণ ধরে একটু আগে আমরা যা বললাম, ওই যে প্রথম শ্রেণী খাদক কোনটা, দ্বিতীয় শ্রেণী খাদক কোনটা, তৃতীয় শ্রেণী খাদক কোনটা, তারপরে তোমার বিয়োজক কোনটা, ঠিক আছে। সর্বোচ্চ স্তরের খাদক কোনটা, ওই দেখো ঈগল, ওই যে দেখেছো। তারপরে তোমার তার নিচে রয়েছে কি, সাপ, ঠিক আছে। সাপের নিচে তোমার এখানে রয়েছে কি, এই যে র্যাবিট, মানে কি তোমার ওই যে খরগোশ হচ্ছে, ঠিক আছে। সাপে কিন্তু খরগোশে খেয়ে নিচ্ছে। তারপরে তোমার এখান থেকে খরগোশ বা গরু রয়েছে, গরু কি খায়, ধরো ওই যে ঘাস টাস খাচ্ছে। তো এইভাবে কিন্তু স্টেপ গুলো পরপর এই হচ্ছে, পেয়েছো খুঁজে। তো এই যেটুকু আমরা জানি বলছিলাম ওই আর কি, মানে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোই বেসিক্যালি এখানে রয়েছে। এই তারপরে হচ্ছে এই দেখো, যা আমরা এতক্ষণ বললাম যে প্রথম শ্রেণী, এই যে খাদ্য যে পিরামিড, ওই পিরামিড রয়েছে একদম ছবি সহ, ওই যেটা বললাম যে বিয়োজক, উৎপাদক, তোমার প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, ছবি সহ এখানে রয়েছে, ঠিক আছে। সর্বোচ্চ খাদক কোনটা, ঈগল। দেখো ঈগল কিন্তু সেই উপর দিয়ে দেখে দেখে 1-2 কিলোমিটার উপর দিয়েও দেখে, ওর চোখে এত ডেঞ্জারাস, ওখান দিয়ে 1-2 কিলোমিটার উপর দিয়ে দেখে, একদম নিশানা করে ওই মাছ আমি ধরবো, ডাইরেক্ট একদম পুরো গুলির মতো এসে সে মাছ ধরে নিয়ে চলে যায়, ঠিক আছে। তো সেরকম নিশ্চয়ই তুমি দেখেছো না, ওই যে পিরামিড এনার্জি, সেই জিনিসগুলো যেগুলো রয়েছে পরপর এখানে পরপর এটা বলছে। তো এইখানে দেখো যে জিনিসটা তোমার এখানে ইম্পর্টেন্ট, যে ইউট্রোফিকেশন কাকে বলে, ঠিক আছে। এই যে কনসেপ্ট বক্সে দেখো নিচে রয়েছে, পেয়েছো? ইউফোরিকেশন এই জিনিসটা কাকে বলে, এই যে তারপরে ফাইটোপ্লাঙ্কটন, অলিগোট্রফিক, ঠিক আছে, মেসোট্রফিক, ইউটোট্রফিক, নাইট্রোট্রফিক, এগুলোকে কি বলে, এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার। এই যে যে বক্সটা না, এটা একটু পড়বে পরপর, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে এই টার্মগুলোর মানে কি বোঝাচ্ছে, ঠিক আছে। ইউট্রোফিকেশন বলতে তোমার নিউট্রিশন মানে পুষ্টির পরিমাণ কিরকম রয়েছে, ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে বোঝানো হয় কোন একটা জিনিসে। কারণ কোন একটা জিনিসের উদ্ভব, যেরকম দেখো আমরা খাবার দাবার খাই সেখান থেকে পুষ্টি পাওয়ার জন্য, তাই না। পুষ্টি আমাদের নিলে শরীরে, ধরো তুমি রোগা থাকলে তুমি মোটা হয়ে যাবে, ঠিক আছে। মানে আমরা সাধারণ লোকেরা খাবার দাবার তো তার জন্য খাই, মানে শরীর ভালো থাকবে, তো সেই জন্য এই নিউট্রিশন গুলো কিন্তু দরকার হয়। তো তার মধ্যে সেই নিউট্রিশনের মধ্যে তোমার নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এগুলো কিন্তু থাকে, যেগুলো আমাদের শরীর বৃদ্ধিতে বা স্ট্রং করতে কিন্তু সহায়তা করে। তো সেই ব্যাপারটা কথা এখানে বলা হচ্ছে। তবে ফাইটোপ্লাঙ্কটন বলতে তোমার এখানে কিন্তু জলে বিভিন্ন ধরনের তোমার জলে যে সকল জীবেরা থাকে, যেরকম ঘাসপালা থাকে না জলের নিচে, তাদের এগুলো বোঝাচ্ছে। তারপর তোমার অলিগোট্রফিক বলতে এখানে নিউট্রিশন মানে পুষ্টি পরিমাণ তোমার কম আছে তাদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, যেটা সাধারণত তোমার ঠান্ডা জলের মধ্যে এরা বসবাস করে। ওকে, তো এই যে যে টার্ম গুলো, এগুলো কিন্তু তোমার একটু মাথায় রাখা দরকার, বারবার দেখলে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে। আর তাও দেখো এখানে ছবি দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে, তোমার সেই হিসাবে আরো বুঝতে আরো সুবিধা হবে। তারপর দেখো মেসোট্রফিক রয়েছে, উইথ ইন্টারমিডিয়েট নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন। নিউট্রিয়েন্ট মানে কি, ওই যে যেটা বললাম পুষ্টির ব্যাপারগুলো রয়েছে। তারপর ইউট্রোফিক মানে হচ্ছে হাই ইন নিউট্রিয়েন্ট, মানে
প্রচুর পরিমাণে নিউট্রিশন মানে পুষ্টি রয়েছে যাতে তাদের ইউট্রোফিক বলা হয়ে থাকে। আর নাইট্রোট্রফিক মানে হচ্ছে ভেরি হাই ইন নিউট্রিয়েন্ট, মানে সব থেকে বেশি নিউট্রিশন যেটাকে রয়েছে তাকে নাইট্রোফেরিক বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল পুরোপুরি চার্টটা, এটা একটু মাথায় রাখতে হবে। বায়োস্ফিয়ার বলতে তোমার দেখো ইকোসিস্টেমে তোমার ব্রডলি যে জিনিসটা রয়েছে তাকে বায়োস্ফিয়ার বলে। মানে যেরকম বন ব্রড আকারে রয়েছে, বড় আকারে, সেই জিনিসটাকে বায়োস্ফিয়ার বলতে। আমাদের ইকোসিস্টেমের চারিপাশে যে জিনিসগুলো আছে, ঠিক আছে, তো সেগুলোকে তোমার বায়োস্ফিয়ার বলে। বায়োমাস কাকে বলছে আবার দেখো, যে দ্য টেরিটোরিয়াল পোর্শন অফ দ্য বায়োস্ফিয়ার ইজ ডিভিডেড ইনটু বায়োমাস, মানে ধরো বায়োস্ফিয়ারের মধ্যে একটা নির্দিষ্ট যে জায়গা সেটাকে তোমার বায়োমাস বলছে। স্যার এগুলো কি মুখস্থ করবো? হ্যাঁ, মুখস্থ করলে টার্ম গুলো দেখলে তোমার সুবিধা হয়। ঠিক আছে, মুখস্থ তুমি ছবিগুলো হিসেবে দেখো, তাহলে মুখস্থ করা লাগবে না, তুমি বুঝতে পারবে। জিনিসগুলো বোঝা দরকার। এখানে দেখো মুখস্থ ব্যাপার না, তুমি খালি একটু জিনিসগুলো ভাববে যে কোন জায়গায় কোনটা রয়েছে। ঠিক আছে, তাহলে তোমার মনে থেকে যাবে। ফাইটোপ্ল্যাঙ্কটন যেরকম দেখো, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে কি, জলের মধ্যে যে সকল জীব আছে তাদের ফাইটোপ্ল্যাঙ্কটন বলে সোজা কথায়। তারপরে এই যে অলিগোট্রফিক কাকে বলে, যাদের মধ্যে পুষ্টি কম আছে, মানে লো ইন নিউট্রিয়েন্ট, তাদের অলিগোট্রফিক বলে। তারপরে মেসোট্রফিক কাকে বলছে, যাদের কিন্তু নিউট্রিশনের পরিমাণ তাদের আগের স্তরের থেকে একটু বেশি আছে। তারপর ইউট্রফিক কাকে বলে, হাই ইন নিউট্রিয়েন্ট, মানে পুষ্টির পরিমাণ অনেক বেশি, তাদেরকে হাই হাই ইউট্রফিক বলে। আর নাই পারট্রফিক, এরা হচ্ছে তোমার সব থেকে বেশি পুষ্টির পরিমাণ বেশি। এই হচ্ছে স্টেপ বাই ওয়াইজ, মানে মনে রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে। আর দেখো ছবি সহ দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু মাথায় রাখলে তোমার আর তোমার সুবিধা হবে না। হ্যাবিটেট মানে কি, ধরো হ্যাবিটেট মানে হচ্ছে তোমার স্থান, মানে যেই স্থানে যেই সকল জীবজন্তু বসবাস করে থাকে। মানে এটা ধরো সোজা বাংলায় বলতে, ধরো তোমার হ্যাবিটেট হচ্ছে তোমার যেখানে বাড়ি, তোমার বাড়ির আশপাশের যে এলাকা, তুমি যেখানে ঘোরাফেরা করছো, চলাফেরা করছো, থাকছো, খাচ্ছো, ঘুমাচ্ছো, এইটা হচ্ছে তোমার হ্যাবিটেট। তো সেরকম একটা ধরো আহ একটা বনে ধরো তোমার বাঘ রয়েছে, বাঘ বাঘ যতদূর এরিয়া ধরে কয়েকশো কিলোমিটার সে এখানে এ করছে, হানা দিচ্ছে বা সে খাবার দাবার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওইটা হচ্ছে তার হ্যাবিটেট। ঠিক আছে, তার অঞ্চল। তো সেইখানে সেই জিনিসটা এখানে বোঝানো হয়ে থাকে। এই যে ফিজিক্যাল ফ্যাক্টর সাচ অ্যাজ সয়েল ময়েশ্চার, টেম্পারেচার অ্যান্ড লাইট, এগুলো হচ্ছে তার হ্যাবিটেটের মধ্যে আসছে। তারপর বায়োটিক ফ্যাক্টর সাচ অ্যাজ অ্যাভেলেবিলিটি অফ ফুড অ্যান্ড প্রিডেটরস, ওই যে ফুডের কথা বলে, মানে যে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর সেখানে শিকার করে ধরো হরিণ টরিণ খাচ্ছে। ঠিক আছে, ওই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে। এতক্ষণ আমি যা বোঝালাম, যা বললাম, পরে দেখো ছবি সহ দিয়ে দেওয়া রয়েছে, দেখেছো? ছবিটা দেখো, এতক্ষণ ধরে আমরা যা যা করলাম তুমি বুঝতে পারবে ছবিটা দেখো। ছবি সহ দেখবে তো, তার জন্য এই বইটা হচ্ছে ভালো, যে যেটা যেটা বলা হচ্ছে সেটা পাশে ছবি টবি দেওয়া রয়েছে, যাতে সেগুলো পড়তে মানে দেখতে আরো সুবিধা হয়। ঠিক আছে, এরপর দেখো যে ফোর স্পিয়ার্স অফ আর্থ, আর্থের যে চারটে পার্ট, তো সেটার কথা এখানে বলা হচ্ছে পরপর। যে চারটে পার্ট গুলো কি, যে লিথোস্ফিয়ার যেখানে তোমার সলিড রয়েছে, আর কম্পোজ অফ মিনারেল, মানে কি মাটির নিচে যে স্তর মিনারেল গুলো থাকে না, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, সেটাকে তোমার লিথোস্ফিয়ার বলে। এগুলো দেখো আমরা ছোটবেলায় কিন্তু রাখি পড়েছি, তোমার কিন্তু এখানে মুখস্থ করা কিন্তু দরকার নেই। তুমি একটু মনে করে দেখো, আমরা 7-8-এ বা 6, হ্যাঁ 7-8-এ 6-7-এ কিন্তু আমরা ভূগোলের যে বই ছিল না, ভূগোলে কিন্তু ধরো এগুলোতে আমরা কিন্তু পড়েছি, ঠিক সেম জিনিসগুলো এখানে রয়েছে। যে লিথোস্ফিয়ার কি, হাইড্রোস্ফিয়ার কি, বায়োস্ফিয়ার কি, অ্যাটমসফিয়ার কি, এগুলো কিন্তু সবই আমাদের অলরেডি পড়া, তাই না? মনে করে দেখো, তো তাই রয়েছে এখানে, কিন্তু নতুন করে কিছু মনে রাখার কিন্তু দরকার নেই, তাই না? অটোমেটিক্যালি তুমি এগুলো জানো যে লিথোস্ফিয়ার কাকে বলে, হাইড্রোস্ফিয়ার কাকে বলে, ওই জিনিসগুলো এখানে রয়েছে, তুমি খালি দেখলেই হয়ে যাবে। তার জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না। বায়োস্ফিয়ার কাকে বলে, অ্যাটমসফিয়ার কাকে বলে, মানে ভূপৃষ্ঠ যেটা অ্যাটমসফিয়ার যেটা রয়েছে, ঠিক আছে। এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওইগুলো নিয়ে সম্পর্কে এখানে পরপর বলছি। সিম্পল আমরা দেখো 7-8-এই আমরা পড়েছি ভূগোলে, যা ওই জিনিসগুলো রয়েছে দেখো পরের পেজে ছবি সহ দেওয়া রয়েছে, যাতে তোমার বেসিক্যালি বুঝতে সুবিধা হয়। যে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এগুলো দেখলে ধরো কোন কোন স্ফিয়ারে কারা কারা থাকে সেটা তুমি দেখলে বুঝতে সুবিধা হবে। নেক্সট আছে যেটা দেখো, ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, মানে কি উন্নয়ন এবং পরিবেশ। তো এখানে উন্নয়ন এবং পরিবেশ বলতে কিন্তু ধরো পরিবেশের যে উন্নয়ন এবং কোন কোন ভাবে করলে পরিবেশের উন্নয়ন হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হয়ে থাকে। ঠিক আছে, তো তার জন্য বিভিন্ন সময় কিন্তু ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ বিভিন্ন টাইপের স্টেপ নিয়েছে বিভিন্ন সময়। তো সেই জিনিসগুলো কি দেখো, দেখো রয়েছে আমার 9.6 এর উপরের দিকে দেখো, যে দ্য কনসেপ্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট ওয়াজ লার্জলি ডেভেলপড বাই দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন 90s। কোথায় রয়েছে এটা? এই যে এই পেজে, কিন্তু এই যে একদম উপরের দিকে, ঠিক আছে, এই যে পেজ, এই যে পেজে উপরের দিকে রয়েছে। এটা হচ্ছে তোমার 9.6 পেজে, যে জাতিসংঘ থেকে যে সারা পৃথিবী জুড়ে যে উন্নয়ন দরকার, ঠিক আছে, তার যে প্রোগ্রাম, এটা 1990 সালে নেওয়া শুরু করে। তো এটা কিন্তু ডেটটা তোমার মাথায় রাখা দরকার, মানে কত সালের দিকে এটা স্টেপটা নেওয়া হচ্ছে, 90 সালের দিকে নেওয়া হচ্ছে। তো তার ফলে কি দেওয়া হচ্ছে, প্রোডাক্টিভিটি, মানে প্রত্যেকটা কাজে যাতে সঠিকভাবে করা যায়, ইকুইটি থাকে, ইকুয়াল অপরচুনিটি সবাই থাকে, মানে সবাই যাতে সবার সুযোগ পায় সমানভাবে।
তারপর সাস্টেনেবিলিটি মানে টেকসই উন্নয়ন যাতে হয়, যেটা আমরা বললাম না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। টেকসই উন্নয়ন সবাই হয়, এম্পাওয়ারমেন্ট যাতে সবাই আলটিমেটলি আর্থিক অবস্থা বা সব ধরনের অবস্থা তাদের উন্নয়ন হয়, এই জিনিসগুলো কিন্তু রয়েছে এখানে। যে ইউএন কনসেপ্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট মানে টেকসই উন্নয়ন, মানুষের যে সকল উন্নয়ন ডেভেলপমেন্ট হয় কোনো সব ধরনের ক্ষেত্রে, তো সেটা তোমার হিউম্যান ডেভেলপমেন্ট বলছে। তার জন্য দেখো যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বের করে প্রত্যেক বছর। তো তোমার এক্সামের জন্য এই জিনিসটা দরকার, ধরো তুমি এবার এক্সাম দিচ্ছ, তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত আর কোন দেশ সব থেকে র্যাঙ্ক উপরের দিকে করেছে, এটা কিন্তু তোমার দেখতে হবে, খাতায় এটা লিখে রাখো। এখানে কিন্তু এই জিনিসটা পাবে না, ঠিক আছে, যে এখন ভারতের এখানে র্যাঙ্ক কত, এটা কিন্তু গুগলে সার্চ করে নিজে লিখে রাখবে, তোমার এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তারপরে যে ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তারপরে সেটা হচ্ছে তোমার আইএসডিআই, এটাও খাতায় লিখে রাখো। এটার ইন্ডিয়ার কারেন্ট র্যাঙ্ক কত, কারেন্ট র্যাঙ্ক কত, এগুলো কিন্তু এক্সামের জন্য আসে, এটা গুগলে দেখে এখানে নেবে, এগুলো কিন্তু এই বইতে এগুলো পাবে না। রাখি, বুঝতে পারছো আমি কি বলছি? তারপর দেখো জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে কি, লিঙ্গ ভেদে তোমার উন্নয়ন কিরকম হয়েছে সারা পৃথিবীতে, এটার র্যাঙ্ক ভারতের কত আর কোন দেশ টপ আছে, এই যে যে র্যাঙ্কটা, এগুলো কিন্তু রাখতে হবে মাথায়। মানে তুমি নেটে খুঁজে দেখে তারপর র্যাঙ্ক গুলো লিখে রাখবে। রাখি, বুঝতে পেরেছো? তারপর দেখো যে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, ঠিক আছে, মানে লিঙ্গভেদে অসাম্যতার যে ইন্ডেক্স, এটা ভারতের র্যাঙ্ক কত, কোন দেশ ফার্স্ট আছে, খাতায় লিখে রাখো, ঠিক আছে। এই লিস্টগুলো আমি যেরকম বলেছি তুমি খাতায় কিন্তু লিখে রেখে নেটে দেখবে, কারণ এটা কিন্তু এই বইটা যখন পুরোনো পুরোনো ডাটা রয়েছে, তো তোমার এক্সামের জন্য একদম কারেন্ট ডাটা, তুমি কিন্তু নেটে দেখে লিস্টে করে রাখবে, এবং এক্সামের আগে কিন্তু এটা তুমি কি বলে এটা রিভিশন দিয়ে যাবে অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই, কারণ এই লিস্ট থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে এবং আসে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য আরেকবার বলুন তো। আচ্ছা, লিস্টটা বলবো আবার, ইউএন হিউম্যান ডেভেলপমেন্ট লিস্ট, এইচডিআই, ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স লিস্ট। তারপরে লিখেছো 2 নম্বর হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, IHDI, এটার লিস্ট 2000, এগুলো সব 22 সালে কিন্তু সার্চ করে লিস্ট করবে। তারপর লেখো জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, GDI লিস্ট, ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত আর ওয়ার্ল্ডে কি ফার্স্ট হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, GII, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, MPI লিস্ট। রাখি, লিখেছো? তারপরে দেখো যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই যে যে গোলগুলো না, এই গোলগুলো কি, এবং প্রত্যেকটা 17টা, এইটা কিন্তু তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে দেখো 17টা লিস্ট, প্রবলেম হচ্ছে কিন্তু। এরপর লিখে রাখো যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট লিস্ট, এখানে 17টা লিস্ট রয়েছে, তো এই 17টা লিস্টে কোন লিস্টে কে কে আছে অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এইটাও লিস্টে লেখো যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে দেখো ছবি সহ কিন্তু লিস্টে দেওয়া, দেখেছো নিচে, এই দেখো এই যে ছবি সহ লিস্টে এই যে কিন্তু দেওয়া রয়েছে যে কোন 17টা লিস্টে কোন কোনটা কি কি রয়েছে, তো এটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে ডাইরেক্ট লিস্ট ধরে আসে যে 5 নম্বর লিস্টে কি রয়েছে, বা 6 নম্বর বা 16 নম্বর লিস্টে কে রয়েছে, এটা কিন্তু মুখস্থ করতে হবে। এখানে কিন্তু বোঝার কোনো ব্যাপার না, এখানে কিন্তু বেসিক্যালি মুখস্থ করার ব্যাপার, যে তোমার এই যে ধরো ওই যে তোমার 6 নম্বর লিস্টে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 6 নম্বর লিস্টে কে আছে, ঠিক আছে, সেটা তোমার লিখতে হবে যে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ঠিক আছে। এগুলো কিন্তু পুরো তোমার করতে হবে, লিস্ট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। পরের পেজে চলে এসো, দেখো যে the 8 Millennium Development Goals set for the period 2000 to 2015 and corresponding 17 Sustainable Development Goals set for 2015 to 2030, ঠিক আছে। তো এটা একটু তুমি দেখে নিও, ঠিক আছে। তো তাহলে ধরো তোমার কিন্তু আইডিয়াটা তো আমার মাথায় থাকবে, যে এই যে যে লিস্টটা একটু বারবার এগুলো একটু পড়বে, ঠিক আছে। পুরো যে মুখস্থ করতে হবে তা না, কিন্তু এটা একটু বারবার পড়তে হবে। তোমার যে যে লিস্ট গুলো রয়েছে, কারণ এতে স্যার কোথায় আছে, এটা হচ্ছে তোমার এই যে 9.8 পেজ, চলে এসো 9.8 পেজে, এই যে যে লিস্টটা দেখেছো, এই যে আমার হাতে এই যে কি রং বলে এটা, কি রং, নীল রং, হ্যাঁ আকাশি নীল রং, এই যে এই লিঙ্ক, এই যে যে লিস্টটা, হ্যাঁ এই লিস্টটা পুরোপুরি কিন্তু তুমি বারবার পড়বে, তাহলে তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 15 থেকে 30, মানে 2015 থেকে 2030 সাল অব্দি যেগুলো আমাদের লিস্ট নিয়েছি, সেটা কি তোমার কিন্তু মাথায় রাখতে হবে।
আর এগুলো কিন্তু মাথায় মুখস্থ রাখা হবে, মানে বারবার তুমি যখনই দেখবে তখন কিন্তু মনে থাকবে যে 2015 থেকে 2030 অব্দি সারা পৃথিবী জুড়ে কি কি স্টেপ নেওয়া হচ্ছে আমাদের টেকসই উন্নয়নের জন্য, মানে ঠিক আছে, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। তো তোমার কিন্তু সেই জিনিসটা মাথায় রাখা দরকার এখানে। ওকে, বুঝতে পেরেছো? তো সেই লিস্টগুলো কিন্তু এখানে পরপর রয়েছে। নেক্সট হচ্ছে হিউম্যান এন্ড এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস এন্ড দ্য ইম্প্যাক্ট অন, না এই পাশে আর এটা বেশি ইম্পর্টেন্ট না। এরপরে দেখো 9.11 পেজে চলে এসো, পেয়েছো? 9.11 পেজ রাখে। এইবার এখানে যে লিস্ট আছে এই লিস্টটা একটু বারবার পড়বে, এই লিস্টে কি দেয়া আছে, এই যে এই এতক্ষণ ধরে যা যা রয়েছে আমার এটা শর্টে কিন্তু এই লিস্ট করে দেওয়া রয়েছে। ওই কানে চার্টটা কিসের, কোনটা? এই চার্টটা 9.11, 9.11 এটাই তো চার্ট, ওটা পরের চার্ট। এনভায়রনমেন্টাল ইস্যু সেটা আমরা পরে যাচ্ছি। উপরে এই যে যেটা আছে দেখো, ইম্প্যাক্ট অন অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, মানে নৃতত্ত্ববিদ যেটা নির্বিদ্যায় যেটা তোমার যে আমরা পৃথিবী জুড়ে অ্যাক্টিভিটিস বা বিষয়গুলো দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো কি, এটা একটু পড়বে। যে গ্লোবাল ওয়ার্মিং ইম্প্যাক্ট মানে কি, বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি জিনিসগুলো আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি, তো সেই জিনিসগুলো আমরা কি দেখতে পাচ্ছি, যে লিস্টটা করা আছে সেটা কিন্তু বারবার পড়বে, ঠিক আছে। টু দা পয়েন্টে মুখস্থ করতে হবে, ওয়ার্ড টু ওয়ার্ড তা না, কিন্তু পড়তে হবে, তাহলে তুমি অ্যানালাইজ করতে পারবে যে বেসিক্যালি এই যে সারা পৃথিবী জুড়ে যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এর ফলে বেসিক্যালি কি হচ্ছে আমাদের, ঠিক আছে। তো সেটা কিন্তু তুমি এখানটায় খুঁজে পাবে তাহলে, ঠিক আছে। তারপর দেখো এই যে টেবিলটা আছে দেখো, যে এনভায়রনমেন্টাল কনসার্ন অন ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপিং কান্ট্রিজ, মানে যে সকল প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে উন্নত এবং উন্নয়নশীল দেশে, তো সেগুলো কি হচ্ছে, এয়ার পলিউশনের ফলে কি হচ্ছে ডেভেলপ কান্ট্রিজ এ ডেভেলপিং কান্ট্রিজ, মানে উন্নয়নশীল দেশে এবং উন্নত দেশে কি কি চেঞ্জ আসছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেগুলো তুমি দেখবে, লিস্ট এগুলো মনে রাখবে যে কি কি হচ্ছে। দেখো এই যে এয়ার পলিউশন মানে কি, বায়ু দূষণের ফলে এয়ার পলিউশন ইন মেজর সিটিজ, যেটা মেইন মেইন সিটিতে আমরা এয়ার পলিউশন দেখতে পাচ্ছি, মানে কি কোথায় আছে, এই যে লিস্টটাতেই দেখো, এই যে টেবিলটাতে, এই যে এই টেবিল, এই যে ওই পেজেই দেখো এই টেবিলটা, এই টেবিলটাও মাথায় রাখতে হবে তোমার, যে বেসিক্যালি এয়ার পলিউশন মানে বায়ু দূষণের ফলে কি কি হয় উন্নয়নশীল দেশে এবং উন্নত দেশে, পেয়েছো? খুঁজে রাখি, হ্যাঁ, উন্নয়নশীল দেশে এবং উন্নত দেশে কি কি হয় বায়ু দূষণে, এগুলো দেখো বোঝার কিন্তু ব্যাপার, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। বায়ু দূষণ দেখো আমরা ছোটবেলায় বাচ্চা বয়স থেকে জানি যে কি বায়ু দূষণ মানে কি, তাই না? ধরো তুমি 2, 3, 4 থেকে আমরা যাই, তারপরে ধরো মাটি দূষণ মানে কি, মানে মৃত্তিকা দূষণ হচ্ছে, ঠিক আছে। তারপরে তোমার ওয়াটার দূষণ মানে জল দূষণ মানে কি, জল দূষণ কিছু সমুদ্রের তেজস্ক্রিয় পদার্থ ফেলছে, মানে ওই যে কাপড় কাচা এইসব জিনিসগুলো করলে জল দূষণ হয়, বেসিক্যালি ওই জিনিস। এবং তার ফলে উন্নত দেশে কি কি চেঞ্জ হচ্ছে আর উন্নয়নশীল দেশে আমাদের কি কি সমস্যা দেখা দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ফ্লোরা অ্যান্ড ফনা মানে কি, যে সকল জীবজন্তু এবং প্রাকৃতিক যেগুলো ধরো জলজ যে সকল জীবগুলো রয়েছে, তো তাদের উপর কিভাবে তার এফেক্ট করছে। যেরকম ধরো প্রচুর পরিমাণে তুমি যখন জল দূষণ করছো, সেখানে ধরো একটা পুকুরে কি থাকে, অনেক সময় তুমি দেখবে কচুরিপানা থাকে, তো তাদের অবস্থায় কি কি চেঞ্জ হচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে চলে আসছে, ফ্লোরা অ্যান্ড ফনা চেঞ্জের মধ্যে, টাইমের মধ্যে, ঠিক আছে, বুঝতে পেরেছো রাখি, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই জিনিসগুলোই হচ্ছে তোমার বেসিক্যালি এখানে করতে হবে, ওই লিস্টটা দেখো তাহলে কিন্তু তুমি মাথায় পুরোপুরি থাকবে। এখানে এই জিনিসটা আর দেখার দরকার নেই, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ এন্ড গ্লোবাল ওয়ার্মিং এই জিনিসটা রয়েছে। পরে তুমি 9.12 পয়েন্ট চলে যাও, পরে পেজে 9.12 পেজে পরে পেজটা চলে এসো। এইখানে এই জিনিসটা বোঝা তোমার দরকার যে নর্থ এন্ড সাউথ ডিভাইডটা কি, এর উপর জেনারেলি কোশ্চেন মাঝে মাঝে আসে, যে নর্থ আর সাউথ ডিভাইড কি, মানে উত্তর আর দক্ষিণের যে ডিভিশন, পেয়েছো 9.2 এর একদম বি পয়েন্ট প্রথম পেজে একদম 9.12 এর, এই যে আমার আঙুলের দিকে দেখো, এই যে বুড়ো আঙুলের দিকে 9.12 পেজের একদম উপরের দিকে পেয়েছো নর্থ সাউথ ডিভাইড। তো নর্থ সাউথ ডিভাইডটা কি, এটা তোমার অবশ্যই মাথায় মাথায় রাখা দরকার, মানে উত্তর পশ্চিম যে ডিভিশন ভাগ, হ্যাঁ পেয়েছো। তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে, কারণ নর্থ সাইড ডিভাইড নিয়ে জেনারেলি কোশ্চেন মাঝে মাঝেই আসে, যে নর্থ কাকে বলে আর সাউথ কাকে বলে, ঠিক আছে। তারপর তোমার দেখো জিও পলিটিক্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, জিও পলিটিক্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মানে তোমার পলিটিক্স তো বুঝতেই পারছো, রাজনীতির মধ্যে ক্লাইমেট চেঞ্জ তার সাথে রিলেশন কি আছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, যে ডেভেলপিং নেশন কাকে বলে,
মানে উন্নয়নশীল দেশ আর উন্নত দেশ কাকে বলে এটা তো আর বলার অপেক্ষা রাখে না, তো তুমি অবশ্যই জানো। তো এখানে এই যে যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো একটু দেখবে, ঠিক আছে? যে 1 নম্বর পয়েন্ট যে গ্রিন হাইওয়ে পলিসি কি, নমামি গঙ্গা কি, কম্পেনসেটরি অ্যাফোর্ডেশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং অথরিটি, ঠিক আছে? তারপরে ফিনান্স কমিশন ইন্টেন্সিভ অর ফর ক্রিয়েশন অফ কার্বন সিঙ্ক, মানে হচ্ছে ধরো সরকার থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কার্বন নিষ্কাশনের জন্য, কার্বন একভাবে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে, এবং কার্বন ট্যাক্স নেওয়া হবে। কার্বন ট্যাক্সটা কি, ধরো তুমি কয়েকটা কোম্পানি থেকে কি পরিমাণে কার্বন উৎপাদন করছে, তো সেই পরিমাণে দেখো বলে দেওয়া হলো যে তুমি ধরো, আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো তুমি 10 কেজির উপরে যদি কার্বন তৈরি করো, তোমাকে 11 কেজি হওয়ার সাথে সাথে এই কয়টা টাকা টাকা তো তোমার জরিমানা দিতে হবে তোমার কোম্পানিকে। তো এই যে যে প্যাটার্নটাকে তোমার কিন্তু তোমার এই জিনিসটা বলছে যে ক্রিয়েশন অফ কার্বন সিঙ্ক, তাহলে তুমি কার্বনের পরিমাণে তুমি সেই হিসাবে যে বেশি যেহেতু তৈরি করছো তোমাকে জরিমানা দেবে, তো সেটা আবার উন্নয়ন কাজে, এটা উন্নয়নের কাজে আমাদের ইউজ করা হবে, ঠিক আছে? যে কার্বন ট্যাক্স যেটা বলে। তো এই ব্যাপারটা কিন্তু এটা এখন পপুলার হচ্ছে সারা পৃথিবী জুড়ে। ওকে, নেক্সট হচ্ছে দেখো পলিউশন এন্ড ইটস টাইপ। তো কি কি টাইপের পলিউশন হয়, যে এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, ঠিক আছে? বায়ু দূষণের যে পার্সেন্টেজ দেখো, ওই যে তোমার এখানে মাথায় রাখা দরকার উপরে যে এই যে লিস্টে করা দেখাও রয়েছে, যে আর্থের অ্যাটমসফিয়ার কত পার্সেন্টেজ, কত কোন কোনটা কি পরিমাণে দূষণ করে। তো এটা কত পার্সেন্ট কত দূষণ করে সেটা তোমার মাথায় রাখার দরকার না, দরকার হচ্ছে কোন কোন তোমার বায়ু মানে কোন কোন পার্সেন্টেজ মানে কোন কোন গ্যাস কি কি দূষণ করছে। যে ধরো বায়ু দূষণের মধ্যে এরা রয়েছে কিন্তু এই যে নাইট্রোজেন, অক্সিজেন, মানে বাতাসে কার্বনের পরিমাণ কত, এবং তারা কি কিভাবে দূষণ ছড়াচ্ছে, এটা কিন্তু তুমি লিস্টটা দেখো। লিস্টটা মনে রাখবে যে কোন কোন গ্যাস দূষণ ছড়াচ্ছে, এটুকু কত পার্সেন্ট, এটা মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? তারপরে দেখো যে টাইপস অফ এয়ার পলিউশন, এটা রয়েছে প্রাইমারি পলিউটেন্ট গুলো কি কি, 7টা যে পয়েন্ট আছে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমার, ঠিক আছে? যে এই যে যে দূষণ ছড়ায় এরা কারা। দেখো প্রাইমারি পলিউটেন্টের যে 7টা পয়েন্ট রয়েছে পরপর, পেয়েছো? সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, অক্সাইড অফ কার্বন, এই 7টা পয়েন্ট কিন্তু অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কিছু করার নেই। এগুলো কি, যে তোমার এই যে অক্সিজেন, কার্বন, হাইড্রোকার্বন, সালফার ডাই অক্সাইড, ঠিক আছে? নাইট্রোজেন অক্সাইড, সিএফসি, সিএফসি মানে কি, ক্লোরোফ্লোরো কার্বন, ঠিক আছে? লেড মানে কি, পারদ। এই যে যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমার অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে কোন কোন গ্যাসে তোমার এই যে দূষণ হচ্ছে, ঠিক আছে? তারপর সেকেন্ডারি পলিউশন কোনগুলো রয়েছে, সেকেন্ডারি পলিউশন দেখো যে সালফার ট্রাই অক্সাইড আর স্মোক ফর্মেশন। তো এইখানে দেখো পরের টেবিল একটা রয়েছে, তো এইখানে তোমার মেজর এয়ার পলিউশনের যে পলিউটেন্ট গুলো, ওই পলিউটেন্ট গুলোর নামটা মাথায় রাখতে হবে, আর পুরো যে সোর্স রয়েছে বা তার হিউম্যান বিংস কি এফেক্ট করে তুমি কিন্তু সেটাও কিন্তু এমনি দেখতে পারো, তাহলে সুবিধা হবে। কারণ ধরো এরকম আছে যে কোন ধরনের পলিউটেন্টে আমাদের কি কি টাইপের রোগ হতে পারে, তো এই যে যে লিস্টটা রাখি, এই লিস্টটা কিন্তু অবশ্যই তুমি বারবার পড়বে, তাহলে কিন্তু মনে থাকবে, ঠিক আছে? পেয়েছো যে মেজর এয়ার পলিউশন রিলেটেড কেমিক্যাল সাবস্টেন্সেস, এই যে যে লিস্ট, এটা কিন্তু মনে রাখতে হবে, বারবার পড়তে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু এগুলো কিন্তু দেখো রাখি বানানোর জিনিস না, হয় তুমি জানো নয় জানো না, জানলে 2 পাবে, না হলে 0 পাবে, ঠিক আছে? কারণ এই টাইপের জিনিসগুলো আছে, দেখো এরকম আসতে পারে, ধরো তোমার আর্সেনিক, ঠিক আছে? এই আর্সেনিকের অভাবে আমাদের মানে আর্সেনিক এক্সেসিভ ইউজ করলে, ব্যবহার করলে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে। দেখো এই যে ড্যামেজেস রেড ব্লাড সেল এন্ড কিডনি, আমাদের কিডনি খারাপ করবে আর রেড ব্লাড সেল তৈরি হবে, ঠিক আছে? এবং তারপরে তোমার জার্নোডাইস, যে এই যে যে রোগ এটা হবে। তো এখানে কিন্তু দেখো বানানোর কোনো ব্যাপার না, হয় তুমি যদি জানো যে আর্সেনিকের ইউজে কি হয়, তাহলে তুমি 2 নাম্বার পেয়ে যাবে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসে যে রোগ রিলেটেড, এই তার জন্য এই যে যে লিস্টটা, এগুলো কিন্তু দেখো প্রচুর জিনিস কিন্তু রয়েছে, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো দেখো বোঝার কিন্তু থেকেও মুখস্থ কিন্তু করা দরকার, যেগুলো কিন্তু আমাদের অন্যান্য চ্যাপ্টারে অতটা ছিল না, কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু ডাইরেক্ট মুখস্থ করার জিনিস প্রচুর রয়েছে রাখি, বুঝতে পেরেছো? তো হচ্ছে না বা কোথাও তোমার বেসিক্যালি এখানে লিস্ট করে দেওয়া রয়েছে, তোমার খালি বারবার পড়তে হবে এবং বারবার পড়তে হবে, তারপর তুমি লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে তোমার জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে? এই যে যে জিনিসগুলো না, এখানে দেখো কিন্তু বোঝার ব্যাপার না, যে তোমার মাথায় রাখতে হবে যে আর্সেনিকের ফলে কি কি রোগ হয়, ঠিক আছে? তো এখানে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে? তারপর নাইট্রোজেন অক্সাইড যদি বেশি বেড়ে যায়, তাহলে কি আমাদের রোগ হতে পারে, যেরকম কিন্তু আমার দেখো হার্টের প্রবলেম হবে, ঠিক আছে? বা লাং এর প্রবলেম হবে, মানে ফুসফুসের প্রবলেম হবে, ঠিক আছে? ব্রঙ্কাইটিস হবে, অ্যাজমা হবে। এগুলো কিন্তু কি জিনিস আর তার ফলে কি রোগ হবে, এটা মাথায় কিন্তু রাখতে হবে, কারণ রোগ রিলেটেড কিন্তু কোশ্চেন ডাইরেক্ট আসে, ঠিক আছে? তো সেই ব্যাপারটা গেল, তো তার জন্য এই জিনিসগুলো কিন্তু এই যে লিস্টটা এখানে কিন্তু তুমি অবশ্যই মাথায় রাখবে। তারপরে দেখো নিচে একটা রয়েছে, নিচে আর একটা তোমার পয়েন্ট রয়েছে, পেয়েছো? যে তোমার এয়ার পলিউশন এন্ড এরোসল কাকে বলে। এই যে যে লিস্টটা,
এইটা কোনটা কাকে বলে এটাও কিন্তু মাথায় তোমার রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, যে অ্যারোসল কাকে বলে, তোমার যে সলিড পার্টিকেল তোমার যেটা রয়েছে এয়ার, মানে বাতাসে যে সকল সলিড পার্টিকেল গুলো থাকে তাকে তোমার অ্যারোসল বলে। যেগুলো দেখো এগুলো কিন্তু আমরা অলরেডি ভূগোলে পড়েছি, একটু মনে করে দেখো ক্লাস 7-এ বা 8-এ বা হ্যাঁ 9-10-এ কিন্তু আমরা এই যে অ্যারোসল কাকে বলে এগুলো কিন্তু আমরা পড়েছি। ওই ঠিক সেই জিনিসগুলো এখানে রয়েছে। মিস্ট, ডাস্ট কাকে বলে, ফ্লুম কাকে, স্মোক কাকে বলে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখানে শর্টে তোমার দেখো রয়েছে। তোমার তোমার খালি একটু রিভিশন দিতে হবে। তুমি অলরেডি কিন্তু এগুলো জানো, তাই না, যে এই যে বাতাসের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু তারপর দেখো পরের পেজ দেখো রয়েছে যে অ্যাসিড রেইন। এটা দেখো আমরা কিন্তু ক্লাস 8-এই পড়েছি যে অম্ল বৃষ্টি কাকে বলে, মনে আছে? যে যে তাজমহলের কেন ক্ষয় হচ্ছে দিন প্রতিদিন নিয়মিত এই পরিমাণে, দেখো আমাদের ক্লাস 8 বা 9-এর বইতে ছিল। সেম জিনিস কিন্তু এখানে এখন আবার রয়েছে। ঠিক আছে, তো এগুলো অটোমেটিক্যালি আমরা খালি জানি, তোমার খালি রিভিশন দিতে হবে, তাই না? আমরা দেখো এই ভূগোলে কিন্তু পড়েছিলাম, ঠিক আছে। তো তার জন্য আমি অত ডিটেলস এখানে যাচ্ছি না, তো সেই ব্যাপারটা রয়েছে। তো কারণ তুমি অলরেডি অবভিয়াসলি জানো যে অ্যাসিড রেইন মানে অম্ল বৃষ্টি কাকে বলে, তাই না? তো সেই জিনিসটা আছে। নেক্সট আসছে তোমার দেখো যেটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ টু কন্ট্রোল এয়ার পলিউশন, মানে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে। তো এইখানে এই লিস্টের নামগুলো তোমার মাথায় রাখা দরকার, যে ন্যাশনাল এয়ার কোয়ালিটি মনিটরিং প্রোগ্রাম, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেপ নিচ্ছে। তারপরে তোমার ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড 2 নম্বর। এই যে যে টার্ম গুলো, এটার ফুল ফর্মটা কি তোমার মাথায় মানে অবশ্যই রাখতে হবে। যেরকম ধরো NAAQS, এটার মানে কি, এটার ফুল ফর্ম কি, এক্সামে কিন্তু এই টাইপের আসে। তখন কিন্তু তোমার লিখতে হবে যে ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপর দেখো BS4 কি, ঠিক আছে, ভারত স্ট্যান্ডার্ড 4। BS6, যেটা আমরা দেখো BS4 থেকে BS6 এর গাড়িতে কিন্তু আমরা উন্নত হয়েছি, ঠিক আছে, মানে ভারত স্ট্যান্ডার্ড 6 টাইপ, যেটা তোমার ইউরো স্ট্যান্ডার্ড 6 এর সাথে ঠিক করে, মানে কি, যাতে তোমার দূষণের পরিমাণ খুবই কম হয়, তাই না? তো সেই জন্য কিন্তু স্টেপ নেওয়া হয়েছে আমাদের ডাইরেক্ট, আমরা 4 থেকে কিন্তু ডাইরেক্ট 6 এ উঠেছি। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেপে। তো এই জিনিসটা কাকে বলে? তারপর দেখো সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং, ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট দেখেছো। তো তোমার এখানে কি দেখা দরকার, তোমার MEOS এটার মানে কি, ফুল ফর্ম কি? MEOS মানে হচ্ছে তোমার মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স। এইগুলো ফুল ফর্মও কিন্তু রাখি, মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে। তো এই ফুল ফর্ম গুলো তুমি যখন করবে এগুলো কিন্তু একটু খাতায় লিখে রাখবে, ঠিক আছে, যে MEOS কাকে বলে, মিনিস্ট্রি অফ তোমার কিন্তু আর্থ অ্যান্ড সায়েন্সেস, এটাকে তোমার শর্টে MEOS বলা হয়ে থাকে। রাখি, বুঝতে পারছো আমি কি কি জিনিসগুলো বলছি? এগুলো কিন্তু কোনো সিম্পল জিনিস, কিন্তু মাথায় না রাখতে পারলে কিন্তু তুমি নাম্বার কিন্তু অবশ্যই হবে না, ঠিক আছে। তো তার জন্য এই যে শর্ট ফর্ম জিনিসগুলো এইভাবে, মানে ওই টেনশনে তোমার মাথাটায় থাকে কিনা ওই জিনিসটা দেখার জন্য এই টাইপের কোশ্চেন করে। এই জিনিসগুলো দেখো বোঝার কিন্তু ব্যাপার না, এগুলো কিন্তু তোমার বেসিক্যালি মুখস্থ রাখতে হবে। যত বারবার করবে তোমার মুখস্থ থাকবে, কারণ দেখো এখানে কি মুখ মানে বোঝার ব্যাপার আছে, যে MEOS ফুল ফর্ম কি, মিনিস্ট্রি অফ আর্থ এন্ড সায়েন্স। এগুলো কিন্তু দেখো বোঝার ব্যাপার না, আমার মুখস্থ করতে হবে। যে শর্ট ফর্ম এরকম দিয়ে দেয়, তো তার ফুল ফর্ম গুলো কি হবে, 4টে অপশন দিল, সেখান থেকে যেটা ঠিক তোমার মানে ওখানে ক্লিক করে এ করতে হবে। বুঝতে পেরেছো? ওই যে ভারত স্টেজ নং, যে যেটা বললাম যে BS6, ওই দেখো ওই জিনিসটা, ওই যে যে আমাদের যে পলিউশন কমানোর জন্য ভারত স্টেজ 4 থেকে আমরা ভারত স্টেজ 5-এ কিন্তু যাইনি, ডাইরেক্ট ভারত স্টেজ 4-এ গেছি, মানে ইউরো স্ট্যান্ডার্ড 6 এর সাথে মেল করতে। মানে কি, আমি যে প্রত্যেকটা যে সকল গাড়িগুলো আছে না, তাতে ধোঁয়ার যে পরিমাণ, আগে দেখবে তুমি সিম্পল একটু মনে করো, ধরো 20-30 বছর আগে আগে যে সকল সিনেমা বেরোতো, তখন সেই সব সিনেমা ধরো যে সকল গাড়িগুলো চলতো, কি পরিমাণে ধোঁয়া বেরোতো, মানে কালো দাউ 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 করে ধোঁয়া এরম বেরোতো। এবং পেছনে কোনো লোকজন দাঁড়িয়ে থাকলে তার মানে পুরো জামাটা কালো হয়ে যেত, মানে ধোঁয়ার এত জিনিসগুলো বেরোতো। কিন্তু এখন কিন্তু গাড়িতে সেই পরিমাণ ধোঁয়াই বেরোয় না, মানে নতুন গাড়ির কথা আমরা বলছি। তো তার কারণ কি, BS6 স্ট্যান্ডার্ডের জন্য। বা তুমি লরিতেই দেখো, এই সকল বড় বড় লরি এখন বেরোচ্ছে, ঠিক আছে, যেরকম ধরো ওই যে টাটা যে সকল লরি আছে, বা ইন্দার যে সকল লরি আছে, তুমি দেখবে সেই পরিমাণে কিন্তু ধোঁয়া বেরোয় না। আগে কি পরিমাণে ধোঁয়া বেরোতো, তাই না, কালো কালো এরকম দাউ দাউ করে, মানে ওর পেছনে যে দাঁড়াতো মানে তার জামা কাপড় শেষ। তো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। তো সেই জিনিসটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে, যে ভারত স্টেজ কি, সেটা এখন বলছে যে BS4 থেকে BS6 এ আমরা চলে গেছি CNG তে। তো এইটা তোমার কিন্তু মাথায় রাখা দরকার, যে BS4 কত সাল থেকে কত সাল অব্দি ছিল, আর BS6 কবে থেকে চালু হয়েছে। রাখি, এটা লিখে রাখো, ঠিক আছে, যে BS6 কবে থেকে চালু হয়েছে, BS4 কবে ছিল আমরা। তো সেই জিনিসটা রয়েছে, এবং তারপরে তার মধ্যে কি কি এমিশন গুলো কি কি, ভারত স্টেজ নর্ম, ঠিক আছে, এটা দেখেছো। তারপর অ্যাডভান্টেজ অফ BS6 নর্ম, এই জিনিসগুলো কিন্তু একটু দেখতে হবে। পরপর পেয়েছো তোমার 9.15 পেজ, এই যা যা আমরা এতক্ষণ বললাম ওই জিনিসটাই রয়েছে, যে BS6 এ তোমার কি কি নর্ম গুলো রয়েছে দেখো উপরের দিকে, পেয়েছো খুঁজে, 9.15 একদম উপরের দিকে, যে অ্যাডভান্টেজ অফ BS6, মানে ভারত স্ট্যান্ডার্ড 6। যে সকল তুমি যে গাড়ি দেখো, যে ধোঁয়ার টোয়া খুব কম বেরোয়, মানে আমি রিয়েল লাইফ ইনসিডেন্টের সাথে তোমাকে মানে বুঝিয়ে বলছি, যাতে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হয়।
ঠিক আছে রাখি। BS6 কোথায়, এই দেখো 9.15 পেজ, দেখো এই যে 9.16 পেজের এই হচ্ছে তোমার ভারত স্টেজ নর্মস। ঠিক আছে, ভারত স্টেজ নর্মস। তারপরে অ্যাডভান্টেজ অফ BS6, এই যে অ্যাডভান্টেজ অফ BS6 নর্মস, এই যে এই আমার এই আঙুলের দিকে দেখো, পেয়েছো খুঁজে? অ্যাডভান্টেজ অফ BS6 নর্মস, এই যে আমার এই আঙুলের কাছে, এই যে পেয়েছো খুঁজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা হচ্ছে, আমি এতক্ষণ ধরে যা যা বললাম ওই যে BS6 নর্মসে ওই জিনিসগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তোমার এখানে BS6 নর্মসে খালি খালি নর্মগুলো একটু দেখো, মানে কবে থেকে চালু হয়েছে এইটা কিন্তু মাথায় রাখতে হবে, বেশ, আর কিছু না এখানে বেশি। ঠিক আছে, তারপর কোন জিনিসের পরিমাণ কম রয়েছে বা বেশি, তুমি এক দুবার পড়লেই মাথায় তোমার থেকে যাবে, আর কিছু কিন্তু ওখানে দরকার নেই। তো তার জন্য এই যে তোমার দেখো এই যে আর যে জিনিসটা এখানে মাথায় রাখতে হবে যে পরের পেজে আসো, 9.16 পেজে আরবান পলিউশন অরিজিন, এখানে একটু লিস্ট একটু দেখতে হবে, মুখস্থ করতে হবে তা কিন্তু না, এমনি খালি একটু এক দুবার তুমি দেখলে কিন্তু হবে এখানে। ঠিক আছে, রাখি, খুঁজে পেয়েছো? হ্যাঁ, ওকে ওকে, এইবার পরের পেজে চলে আসো, যে জিনিসটা দরকার 9.17 পেজে একদম নিচে বাদিকে ওয়াটার পলিউশন এন্ড ইটস কজেস, মানে কি, জল দূষণ এবং এর কারণগুলো কি কি। ঠিক আছে, পেয়েছো খুঁজে? জল পলিউশন তো 9.17 এর উপরের দিকে দেখো যে এগ্রিকালচার এন্ড লাইভলি স্টক, এতে 91% আমাদের দূষণ হয়, মিউনিসিপ্যাল এরিয়াতে 7%, ইন্ডাস্ট্রি থেকে 2%। এই কারণে রয়েছে, এই যে দেখো এই যে 9.17 পেজের এই যে 1 2 3, দেখো এই যেমন আমাদের এখানে দেখো 1 2 3 পয়েন্ট, মানে কোন কোন ভাবে আমাদের দেশে জলদূষণ হয়ে থাকে। হ্যাঁ, এই লিস্টটা কিন্তু মাথায় রাখতে হবে যে কারা কত কত পার্সেন্ট, এই লিস্টটা মাথায় রাখবে অবশ্যই। যে দেখো এগ্রিকালচারের থেকে আমাদের সব থেকে বেশি কিন্তু দূষণ হয়। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি থেকে 7%, ইন্ডাস্ট্রি থেকে 2%। তো এবার তোমার টাইপস অফ ওয়াটার পলিউশন কি তোমার মনে রাখার একদমই দরকার নেই। ঠিক আছে, এত সহজ কোশ্চেন জীবনে কোনোদিন দেবে না। ঠিক আছে, যে কিভাবে জল দূষণ হয়। তো এখানে দেখো ওকে, এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে তোমার 9.18 পেজে চলে এসে দেখো কন্টামিনেশন অফ ওয়াটার বাই হেভি মেটালস। ঠিক আছে, কন্টামিনেশন অফ ওয়াটার অফ হেভি মেটালস, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এই হেভি মেটালস আমাদের দেহে কি কি ধরনের সমস্যা তৈরি করে। পেয়েছো? যে হেভি মেটালস আর কমনলি ডিফাইন্ড অ্যাজ দোজ হ্যাভিং এ স্পেসিফিক ডেন্সিটি অফ মোর দ্যান 5 গ্রাম পার সেন্টিমিটার। ঠিক আছে, 5 গ্রাম পার সেন্টিমিটার রয়েছে, তাতে কিন্তু আমাদের শরীরে কিন্তু মারাত্মকভাবে এগুলো ক্ষতি করে। পেয়েছো? কন্টামিনেশন অফ ওয়াটার বাই হেভি মেটালস, এই জিনিসটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। এই যে এই পেজের এই যে লাস্টে এই যে পয়েন্ট, আমার পেন্সিলের দিকে দেখো, এই যে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমার মাথায় অবশ্যই রাখা দরকার যে কোন কোন ক্ষেত্রে খরচ সমস্যা হয়। এবার আর পরের পেজে চলে আসো 9.9 পেজ, কোন কোন পদার্থ থাকার ফলে আমাদের শরীরে ক্ষতি হয়। ঠিক আছে, এইখানে তুমি দেখো পরে লিস্ট করা রয়েছে 9.9 পেজে, খালি কোন কোন পদার্থ, খালি পদার্থগুলোর নাম মনে রাখবে, এই ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কি কি পদার্থগুলো দেখো, 1 নম্বর দেখো এই যে মার্কারি, মানে কি পারদ। ঠিক আছে, পারদ, পেস্টিসাইড, ফ্লুরাইড, নাইট্রেট, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা খালি নাম, এই নামগুলো মাথায় রাখতে হবে, ভেতরে ডিটেলস তোমার জানার কোনো দরকার নেই, অত ডেপথে ওখানে আসে না। ঠিক আছে, কিন্তু কোন কোন পদার্থ আমাদের কি কি খারাপ খারাপ করে আমাদের শরীরে, তো তার জন্য কিন্তু তোমার এই পদার্থের নামগুলো কিন্তু মাথায় রাখা দরকার। সেগুলো কি কি দেখা তোমার, বা মার্কারি, পেস্টিসাইড, ফ্লোরাইড, নাইট্রেট, ক্রোমিয়াম, আর্সেনিক, পদার্থগুলোর নাম তুমি মাথায় রাখবে। ইফেক্ট অফ ওয়াটার পলিউশন ইন মেরিন লাইফ, তো এখান থেকে ওয়াটার পলিউশনে তোমার এই যে ট্যাঙ্কার স্পিল আর হচ্ছে ওয়াইল্ড কোটিং, মানে কি, ওই যে ধরো তোমার জলে এটা কি করে হচ্ছে, ধরো তুমি অনেক সময় ক্রুড অয়েল নিয়ে যাচ্ছে আমাদের বড় বড় জাহাজে করে, তো সেই জাহাজ তুমি দেখবে অনেক সময় ফুটো হয়ে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে, তো তার ফলে কি, ওই যে সাগরের জলের সাথে মিশে কিন্তু প্রচুর পরিমাণে জীবজন্তু ধ্বংস হচ্ছে, মানে মারা যাচ্ছে, তাই না? যখন তুমি এই যে ক্রুড অয়েল, পেট্রোল, মানে অপরিশোধিত তেল জলের সাথে মিশে যাচ্ছে, এরকম প্রায় কিন্তু হয়, দেখেছো তুমি, তাই না? সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, ওইটাই সম্পর্কে এখানে বলা হচ্ছে। নেক্সট আসছে সয়েল অ্যান্ড কজেস অফ দিস পলিউশন। ওকে, 9.20 পেজে এবার চলে আসো, এই যে যে লিস্টটা অবশ্যই কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে এই যে ও হরাইজন, এ হরাইজন, বি হরাইজন, ডি, সি হরাইজন, এগুলো কি, মানে কি। ঠিক আছে, যে সকল তোমার ও হরাইজন মানে কি খুঁজে পেয়েছো? 9.20 পেজের উপরে যে একটা লিস্ট দেওয়া রয়েছে, টেবিল, এই টেবিলটা কিন্তু তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই যে 9.20 পেজ, খুঁজে পেয়েছো? একদম উপরে যে টেবিলটা রাখি,
আর এই লিস্টটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে এগুলো কাকে বোঝায়। ও হরাইজন মানে কি, এ হরাইজন মানে কি, বি হরাইজন মানে কি, মানে সি হরাইজন মানে কি, মানে কোনটা কোন টাইপের মাটি, সোজা কথায়, ঠিক আছে। সেই জিনিসটা তোমার সহজে বোঝানোর জন্য এইভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করা হয়ে থাকে। তো ওখানে তুমি ধরো ধরো এখানে তুমি মাথায় রাখলে যে এই হরাইজন, তো এই হরাইজন মানে কোন টাইপের মাটি বোঝানো হয়ে থাকে। তো এই হরাইজন মানে হচ্ছে তোমার যেখানে অর্গানিক ম্যাটার খুব ভালো বেশি পরিমাণে থাকে, মানে হিউমাস, ঠিক আছে, ওই যে মাটিতে হিউমাস সব থেকে বেশি থাকে, সব থেকে বেশি ভালো মাটি, তাই না, আমরা দেখো ছোটবেলায় পড়েছি জিওগ্রাফিতে। ঠিক সেম জিনিসটা এবং সাম ইনঅর্গানিক মানে মিনারেলস বা কিছু কিছু তোমার খনিজ পদার্থ যখন থাকছে ওই মাটিতে, তখন কিন্তু সেটা বেস্ট মাটি হচ্ছে। তো সেটাই কিন্তু তোমার এই যে ও এ বি সি হরাইজন, এগুলো কি এটাই মাথায় রাখা দরকার, আর কিছু না। বেশ, এইখানে আর কিছু তোমার এখান থেকে দরকার নেই। আর এমনি তো দেখো যে দা ফলোইং এন্ড ডিফারেন্ট কজেস অফ সয়েল পলিউশন, এমনি তো তুমি জানো, দেখো সয়েল পলিউশন, মাটিতে পলিউশন কি কি ভাবে হয়, যদি ধরো তেজস্ক্রিয় পদার্থ যখন মাটিতে মেশে, প্রচুর পরিমাণে আমরা যখন কীটনাশক ব্যবহার করি, স্বাভাবিকভাবে এগুলো কিন্তু মাটি দূষণ হয়। তো সেই জিনিসগুলো সিম্পল জিনিস এখানে পরপর দেখো 1 2 3 4 5 6 7 নম্বর পয়েন্ট বা 8 নম্বর পয়েন্টে বলা রয়েছে। তো তুমি খালি ওখানে নামগুলো একটু দেখলেই সব মনে পড়ে যাবে, অলরেডি তুমি এগুলো কিন্তু জানো, ঠিক আছে, তাই না, এগুলো কিন্তু আমরা স্বাভাবিকই জানি যে কোন কোন কারণে মৃত্তিকা দূষণ হয় বা মাটির দূষণ, আমরা কিন্তু সবই কিন্তু জিওগ্রাফিতে পড়েছি, ঠিক আছে। নেক্সট আছে দেখো তোমার সয়েল ডিগ্রেডেশন মানে কি কিভাবে হচ্ছে। তো সেই জিনিসটা রয়েছে তোমার এখানে। সয়েল ডিগ্রেডেশনে তোমার যে জিনিসটা মাথায় রাখার দরকার যে অ্যালুভিয়াল সয়েল কাকে বলে, রেড সয়েল মানে কি ওই যে রেগুর মৃত্তিকা, দেখবে এগুলো কিন্তু আমরা সব পড়েছি, তো এগুলো খালি কাকে বলে এটাকেও তোমার মাথায় রাখো, আর কিছু দরকার নেই এখানে। তারপর দেখো যে ল্যাটেরাইট সয়েল কাকে বলে, পরে পেজে রেগুর সয়েল কাকে বলে, রেগুর মৃত্তিকা কাকে বলে। তারপরে এই যে যে জিনিসগুলো এইটুকু খালি তুমি মাথায় রাখবে, আর বেশি এক্সট্রা এখানে কিছু দরকার নেই। মানে মাথায় রাখতে হবে, মানে তুমি দেখগুলো একবার দেখলে কিন্তু মনে পড়ে যাবে, তাই না, আমরা দেখো এগুলো জিওগ্রাফিতে কিন্তু পড়েছি যে পটসল মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, ঠিক আছে, মনে আছে। তারপরে লাল মৃত্তিকা যেগুলো রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা, আমাদের কিন্তু এটা কোথায় নাইনেই ছিল, আমাদের নাইনে জিওগ্রাফি হাজরাগণ যদি তুমি পড়ে থাকো বা যে কোনো বইতে পড়ে থাকো, এগুলো কিন্তু আমাদের অলরেডি জানা। তো খালি একবার তুমি দেখলেই মনে পড়ে যাবে, মানে তোমার সেটাই খালি করতে হবে এখানে, আর কিছু না। হ্যাঁ, এই হচ্ছে মৃত্তিকাগুলো কাকে বলে। বেশ, এখানে আর কোনো কিছু দরকার নেই এখানে। এরপর তোমার দেখো নয়েজ পলিউশন আসছে। তো নয়েজ পলিউশন কাকে বলে, যে সোর্সেস অফ নয়েজ পলিউশন। তো এইখানে যে জিনিসটা তুমি অবশ্যই অবশ্যই প্রায় এটা কোশ্চেনে আসে, এই দেখো টেবিল 9.5, দেখো পারমিসেবল সাউন্ড লেভেল, এই যে যে পারমিসেবল সাউন্ড লেভেল রাখি, এটা অবশ্যই পুরো মুখস্থ করতে হবে, কারণ এভাবে ডেসিমেল ধরে ধরে আসে এই জায়গায় কোশ্চেনে যে ইন্ডাস্ট্রিয়াল তে তোমার ডেসিবেলের সংখ্যা, তোমার পারমিশন লেভেল কত, তো এটা কিন্তু 75, আর দিনের বেলা, আর রাতে কত 65। তারপর কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল আর সাইলেন্ট জোন, এই যে যে জোনটা না, এই যে যে তোমার টেবিলটা, এই শুধু ওই উপরের টেবিলটা, নিচেরটা কিন্তু না, উপরের টেবিলটা কিন্তু অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবেই, বারবার বারবার করে। ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন আসে, রাখি বুঝে গেছো আমি কি বলছি, এই লিস্ট কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট আসো তুমি 9.22 পেজে চলে এসো। এসছো 9.22 পেজে। দেখেন ওখানে কি রয়েছে, তোমার এনভায়রনমেন্টাল ওয়াস্ট মানে কি, তোমার পরিবেশগত যে সকল দূষণ। এইখানে তোমার কিন্তু দেখো এই যে বায়োডিগ্রেডেবল ওয়াস্ট, সেই জিনিসটা কি, মানে যেগুলো তোমার মাটির সাথে মিশে যায়, 1 নম্বর পয়েন্ট। তারপর নন বায়োডিগ্রেডেবল ওয়াস্ট মানে যারা মাটির সাথে মিশে না, এইভাবে মনে রাখবে তাহলে কিন্তু সুবিধা হবে। তারপরে বায়োমেডিক্যাল মানে মেডিকেল থেকে যে সকল তোমার ওয়াস্ট হচ্ছে, মানে ধরো তোমার হসপিটালে যে সকল ওয়াস্ট থাকে, ওয়াস্ট মানে কি এখানে আবর্জনা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর ওয়াস্ট মানে ইলেকট্রনিক ওয়াস্ট, ওই যেটা আমি তখন বলছিলাম যে ধরো তোমার কম্পিউটার খারাপ হয়ে গেছে, ইউপিএস খারাপ হয়ে গেছে, তুমি দুম করে রাস্তা দিয়ে যাচ্ছ, ব্যাগে করে নিয়ে গেলে রাস্তায় ফেলে দিলে, এইটা হচ্ছে তোমার ইলেকট্রনিক। তো এখানে তুমি খালি ওই যে সোর্সেস অফ ওয়েস্ট একবার একটু দেখতে পারো, যে ডোমেস্টিক ওয়ার্ড মানে কি, ডোমেস্টিক ওয়েস্ট মানে ওই যে ধরো আমরা যখন খাবার দাবার রান্না করছি, তাও তো ওই তরকারি তুমি কাটলে সেখান থেকে যে ওয়েস্ট হচ্ছে, তো এগুলো একদম বেসিক জিনিস, তাই না। তারপর তোমার টেক্সটাইল ওয়ার্কস, এগুলো কি বলছে তোমার সিমেন্টের ওয়াস্ট মানে কি, মানে সিমেন্ট যখন তৈরির সময় সেখান থেকে যে সকল ধুলো বেরোচ্ছে, সেখান থেকে এটা হচ্ছে তোমার ওয়াস্ট হচ্ছে, মানে কি বজ্র, সোজা কথায় বজ্র কি। তো এই লিস্টটা একটু খালি দেখলে, আর তাছাড়া এখানে দরকার নেই। তোমার সলিড ওয়াস্ট পয়েন্টে আসো, সলিড ওয়াস্ট পয়েন্ট খুঁজে পেয়েছো। তারপরে পার্ট সলিড ওয়েস্টে দেখো স্বচ্ছ ভারত অভিযানের কথা রয়েছে। এই স্বচ্ছ ভারত অভিযান কবে থেকে শুরু হচ্ছে, এইটা কিন্তু ডেটটা
অবশ্যই রাখি, মাথায় রাখতে হবে, ঠিক আছে, কারণ ডেট ধরে ডাইরেক্ট আসে, আর যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিম, ঠিক আছে, তো তার জন্য এটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। পেয়েছো খুঁজে যে দেখো স্বচ্ছ ভারত অভিযান 2014 সেপ্টেম্বর অক্টোবর থেকে নেওয়া হয়েছে। পেয়েছো? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে যে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট কি, কম্পোজিং ইউনিট আর বায়ো মিথেনেশন। এইখানে এত জিনিস, এই জিনিসগুলো অতটা মাথায় রাখার দরকার নেই, কিন্তু মাথায় যেটা রাখতে হবে দেখো যে সলিড ওয়াস্ট পয়েন্টে পেয়েছো, সলিড ওয়াস্ট যে পয়েন্টটা, ওই সলিড ওয়াস্ট পয়েন্টে দেখো একদম লাস্ট প্যারা, the World Health Organization says 22 types of diseases can be prevented of control by improving solid waste management in India। এই যে লাইনটা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, যে এটা কিন্তু হু থেকে বলছি, ঠিক আছে, মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 22 টাইপের যে রোগ আছে সেগুলো কিন্তু আমরা সেখান থেকে মুক্তি পেতে পারি। ঠিক আছে, বেশ, এখানে আর কিছু সেই সাথে তোমার দেখা দেখছি আমি দরকার নেই। এরপরে তুমি কিন্তু চলে এসো 9.25 পেজে, ঠিক আছে, 9.25 পেজে এই যে ওয়াটার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট মেথড, ঠিক আছে, এই যে একটা তোমার দেখো ছবি আঁকা দেওয়া রয়েছে, এই যে লিস্টটা একটু দেখা তোমার দরকার, এই যে এইটা, এটা কি করে তৈরি হচ্ছে এবং স্টেপ গুলো কি কি, কোন জায়গা থেকে কি কি আসছে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা তুমি কি বলতে পারি, এটাকে আমরা চার্ট, এই চার্টটা একটু মাথায় রাখতে হবে, মানে এতক্ষণ ধরে আমরা যা যা পড়েছি সেই জিনিসগুলো শর্ট এখানে কিন্তু চার্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, এরপর দেখো যে বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট, বিএমডব্লিউ, ঠিক আছে, এটা কিন্তু গাড়ি না, বিএমডব্লিউ কে এখানে শর্ট বোঝায় যে বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট। তো এইখানে দেখো বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট যে টপিকটা রয়েছে এর, ওকে, এই যে প্যারাটা আছে না, এই প্যারাটা কিন্তু পুরো মুখস্থ রাখতে হবে পরপর। যে বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্টে তোমার দেখো যে রয়েছে যে দা থ্রি বেসিক প্রিন্সিপাল অফ সাস গুডস প্র্যাকটিস আর 3 RS। খুঁজে পেয়েছো? রাখি আমি তোমাকে সামনাসামনি দেখাই যে এই হচ্ছে দেখো টপিকটা, এই যে দেখো যে বায়ো মেডিকেল ওয়াস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, পেয়েছো যে বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট, এইটার যে সেকেন্ড প্যারা রয়েছে, সেকেন্ড প্যারাটাই দেখো, সেকেন্ড প্যারাটা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড আর থার্ড প্যারা আর ফোর্থ প্যারা, এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে, পুরো মার্ক করে রাখো যে the three basic principle of such good practices are 3 রেস। তো 3 রেস গুলো কি কি, রেডিউস, রিসাইকেল আর রিইউজ, এই টার্মটা কিন্তু মাথায় তোমার অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, তো যার ফলে কিন্তু আমরা আমাদের অবস্থা কিন্তু চেঞ্জ করতে পারি। তারপরে তোমার ইউএস আমরা কিন্তু কমাতে পারি। ইউজুয়ালি 10 to 25% অফ BMW is hazardous and remaining 75 to 90% আর নন হ্যাজার্ডিয়াস, মানে তেজস্ক্রিয় পদার্থ নয়। হ্যাজার্ডিয়াস মানে কি, তেজস্ক্রিয় পদার্থ, আর নন হ্যাজার্ডিয়াস মানে তেজস্ক্রিয় পদার্থ যেগুলো নয় সেগুলোকে বোঝায়। রাখি, বুঝতে পারছো তো? এইখানে কিন্তু এই যে সেকেন্ড আর থার্ড আর ফোর্থ যে প্যারাটা, এই প্যারাটুকু তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে হু কেম উইথ এ টাইটেল, তো ওই টাইটেল বুকটার নাম কি, দা ব্লু বুক। এই দা ব্লু বুক 1999-এ কিন্তু তৈরি হচ্ছে, এবং যেটা নতুন মেথড আমরা শুরু করেছি, এবং সেই ডেটা রিভাইজ করা হয়েছে 2014 সালে। তো এই যে 3টে প্যারা, এটা একটু তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো যে বেসেল কনভেনশন অন হ্যাজার্ডিয়াস ওয়াস্ট যেটা বলছে, এটার পরে তোমার যেটা দেখতে হবে, এটা মার্ক করে রাখো যে স্টকহোম কনভেনশন কবে হয়েছিল। স্টকহোম কনভেনশন হয়েছিল 2006 সালে। মিনেমাটা কনভেনশন পরে পেজে দেখো কবে হয়েছিল, অন মার্কালি 2014 সালে। ঠিক আছে, তারপরে বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস, এটা কবে হয়েছিল, 1998 সালে। নাকি খুঁজে পেয়েছে যে 9.26 এই যে পেজ রয়েছে না, এখানে কিন্তু এই জিনিসটা রয়েছে পরপর, এখানে তুমি দেখলেই পেয়ে যাবে পরপর। ঠিক আছে, পেয়েছো 9.26 এর একদম উপরের দিকে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই তোমার দেখতে হবে। বেশ, এই যে মানে এই যে রুলস গুলো না, এগুলো কবে হচ্ছে আর কি নাম, ফুল ফর্মটা, এটা মাথায় তোমার রাখা অবশ্যই দরকার। ঠিক আছে, এরপরে দেখো যে জিনিসটা
ইলেকট্রনিক ওয়াচ তো তুমি বুঝতেই পেরেছো, ইলেকট্রনিক ওয়াচটা কি হয়েছে, যেগুলো আমরা বললাম ইলেকট্রনিক্স এর জিনিসপত্র যেগুলো আমরা ফেলে দিচ্ছি, তারপর যে সেগুলো ওয়াস্ট হচ্ছে। নেক্সট আসছে তোমার দেখো ক্লাইমেট চেঞ্জ এন্ড গ্লোবাল ওয়ার্মিং। ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে তোমার আবহাওয়া পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি কি হচ্ছে। ন্যাচারাল কজেস, কন্টিনেন্টাল ড্রিফট, ভলকানোস, আর্থ টিল্ট, ওশান কারেন্ট। এই খালি নামগুলো তুমি মাথায় রাখো, বেশ। আর কিছু থেকে বেশি দরকার নেই। যে আমাদের ক্লাইমেট চেঞ্জের ফলে কি কি হচ্ছে, ন্যাচারাল কজেস গুলো, সমুদ্র সোপান যেটা, ঠিক আছে। ভলকানো মানে কি, ভলকানো মানে কি তুমি বুঝতে পারছো, অগ্নুৎপাত, অগ্নুৎপাত হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে। তারপরে তোমার আর্থ চিল মানে আর্থটা একটু একদিকে হেলে পড়ছে, সোজা কথায়। ওশান কারেন্ট মানে সমুদ্র যে সকল সমুদ্র সোপান কিন্তু দেখা দিচ্ছে। এরপরে তোমার ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড গ্লোবাল ওয়ার্মিং। তো এখানে সাইক্লোন হচ্ছে, তোমার লস অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি আমরা হারাচ্ছি। বেসিক যে সকল জিনিসগুলো রয়েছে, সি লেভেল রাইজ, যেটা আমি বললাম, ওই যে সি লেভেল রাইজ মানে কি, তোমার ওই যে বরফ গলছে, বরফ গলার ফলে কি হচ্ছে, বরফ যেহেতু গলছে তোমার সমুদ্র পৃষ্ঠে জলের পরিমাণ বাড়ছে। তারপর দেখবে কিছু কিছু সিটি বলা হচ্ছে তারা ডুবে যাবে জলে, যেহেতু জলের মাত্রা বেড়ে যাচ্ছে। তো সেই যে পয়েন্ট গুলো এখানে কিন্তু এখানে বলছে যে, তারপর ব্লিচিং অফ কোরাল রিফ, এগুলো কিন্তু হবে। রানওয়ে ক্লাইমেট চেঞ্জেস এন্ড ট্রিপিং পয়েন্ট। এরপরে দেখো যে কি ডেভেলপমেন্ট ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড গ্লোবাল ওয়ার্মিং। তো এইখানে সব থেকে যে জিনিসটা তোমার কিন্তু মনে রাখা দরকার, কনসেপ্ট বক্স দেখো, গ্রিন হাউস গ্যাস 9.29 পেজে পেয়েছো রাখি। গ্রিন হাউস গ্যাস কাকে বলে, কোন কোন পার্টিকেল হচ্ছে তোমার গ্রিন হাউসের আন্ডারে পড়ে, এই যে যে বক্সটা পুরো মুখস্থ রাখতে হবে। এখানে লিস্ট সহ দেখো যে কার্বন ডাই অক্সাইড, এগুলো কিন্তু তোমার গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্রিন হাউস গ্যাস, নাইট্রোজেন মিথানল হাউস গ্যাস, তারপরে হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোকার্বন, সালফার হেক্সাফ্লোরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে। এইগুলো শেয়ার কত, সোর্স কি, এটা তোমার অবশ্যই কিন্তু এই যে যে কনসেপ্ট বক্সটা, এই যে এটা না, এইটা কিন্তু বারবার তোমার পড়তে হবে। পেয়েছো খুঁজে তোমার 9.29 পেজে রাখি। এই যে যে পয়েন্টটা, এটা কিন্তু খুবই ভাইটাল। কারণ জেনারেলি প্রায়ই আসে যে গ্রিন হাউস গ্যাস কোনগুলো এবং কতটুকু, কোন কোন গ্রিন হাউস গ্যাসের ফলে কি পরিমাণে আমাদের আহ প্রাকৃতিক আমরা ভারসাম্য হারাচ্ছি। তুমি যদি প্রিভিয়াস এর কোশ্চেন দেখো, বারবার বারবার এই টাইপের কোশ্চেন এসছে, ঠিক আছে। হ্যাঁ পেয়েছো তো। এই লিস্টটা কিন্তু অবশ্যই বারবার বারবার পড়ে ডাটা সহ মুখস্থ রাখতে হবে, এখানে কিচ্ছু করার নেই। গ্রিন হাউস গ্যাস কোনগুলো, কোন কোনটা থেকে এবং সোর্স গুলো কি কি, পেয়েছো। ওই দেখো যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন, এগুলো দেখো ওরা কি মুখস্থ কিন্তু কোনো ছাড়া বিকল্প নেই কেন, এখানে কিন্তু বোঝার কোনো ব্যাপার নেই। সোজা কথা, গ্রিন হাউস গ্যাস কোন কোনগুলো মুখস্থ রাখতে হবে তোমার, এবং তার সেগুলো কোথা থেকে আসছে, তার সোর্স গুলো কি কি। এরকম কিন্তু যতবার তুমি বারবার পড়বে তত তোমার মনে থাকবে, আর যত কম পড়বে ভুলে যাবে, জিরো। এখানে আর অন্য কোনো কিন্তু ব্যাপার নেই। তুমি মনে রাখতে পারলে নাম্বার 2 2 করে পাবে, না হলে জিরো, ঠিক আছে। এখানে কিন্তু বোঝার সেই হিসাবে কিছু নেই। যে তুমি এই যে দেখো যে গ্রিন হাউস গ্যাস কোন, তোমার এগুলো তো মনে রাখতে হবে তাই না। এই যে তোমার নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড গ্রিন হাউস গ্যাস একটা, সালফার হেক্সাফ্লোরাইড এটা একটা গ্রিন হাউস গ্যাস, তারপরে পালফ্লোকার্বনস এটাও গ্রিন হাউস গ্যাস, তোমার হাইড্রোফ্লোরোকার্বন এটা গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো সব গ্রিন হাউস গ্যাস। এগুলো কোথা থেকে উৎপত্তি, এগুলো সব তোমার এই করতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টার দেখো কিন্তু মুখস্থ করার প্রচুর জিনিস রয়েছে, বুঝতে পেরেছো রাখি। তারপরে দেখো পরের পেজে চলে এসো যে সারা পৃথিবী জুড়ে কোন দেশ কি পরিমাণে আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড এমিশন করি। তো এইটা, এই লিস্টটা কিন্তু তুমি মার্ক করে রাখো রাখি। এটা কিন্তু তুমি গুগলে রিসেন্ট ডাটাটা দেখে তারপর সেটা মনে রুটটা মানে তোমার প্রিপারেশনটা করবে, ঠিক আছে। কারণ এখানে তো পুরোনো ডাটা রয়েছে, তুমি এখানে কারেন্ট ডাটা কিন্তু এটা তোমার ইউজ করতে হবে, যে পৃথিবীর কোন দেশ বা কোন কোন অংশ কি পরিমাণে তোমার কার্বন এমিশন ছড়ায়। পেয়েছো খুঁজে 9.30 পেজে রাখি, পেয়েছো খুঁজে 9.30 পেজের যে চার্টটা করা রয়েছে, এই চার্টটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে কারেন্ট ডাটা দিয়ে, ঠিক আছে। আর তুমি এখানে বুঝতে পারলে যে সারা পৃথিবীর মধ্যে 100 হচ্ছে, তো তার মধ্যে চায়না সব থেকে বেশি খরচা করছে, তারপর ইউনাইটেড স্টেটস, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর হচ্ছে ইন্ডিয়া। তো এখানে কারেন্টলি কত মানে হচ্ছে 2022 সালে কত, কোন দেশ বা কোন অঞ্চল কি পরিমাণে খরচ করছে, বা এখানে যে উদ্দূষণ করছে, এটা তুমি নেট দেখে মানে গুগল দেখে তোমার জিনিসটা খাতায় লিখে ওটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এন্ট্রান্সে কিন্তু মানে এক্সামে কিন্তু এই টাইপের জিনিস আসেই, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর। রাখি, বুঝতে পেরেছো। নেক্সট যে জিনিসটা দরকার 9.31 পেজে দেখো,
আওয়ার এনার্জি রিসোর্সেস মানে আমাদের শক্তি আমরা কোন কোন জায়গা থেকে আমরা, তো এখানে আওয়ার এনার্জি রিসোর্সেস মানে আমরা কোন কোন জায়গা থেকে শক্তি উৎপাদন করতে পারি। ঠিক আছে, তো সেই জিনিসগুলো বলছে দেখো, মেকানিক্যাল এনার্জি, থার্মাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, এই জায়গা থেকে কিন্তু আমরা শক্তি উৎপাদন করতে পারি। তো সেই জিনিসটা তোমার এক্সাম ওরিয়েন্টেড কিভাবে এটা মাথায় রাখতে হবে যে আমরা কোন কোন জায়গা থেকে শক্তি উৎপাদন করতে পারি, তার জন্য তোমার 9.32 পেজে যেতে হবে। এইখানে পেজে যেয়ে দেখো, এখানে রয়েছে যে এনার্জি ক্যাপাসিটি ইন ইন্ডিয়া অ্যাজ পার 31 মে 2028। তো এইখানে হচ্ছে তোমার কারেন্ট ডাটাটাই লিখতে হবে, যে 2021-এর বা 2022-এর ডাটা। ঠিক আছে, এক্সামে কিন্তু এখানে 2018-র ডাটা আসবে না, এক্সামে আসবে কিন্তু রিসেন্ট ডাটা। তো সেটা তোমার কি করতে হবে, গুগলে গিয়ে রিসেন্টলি যা ডাটা রয়েছে আমাদের, যে এনার্জি ক্যাপাসিটি আমাদের রয়েছে এবং কত পার্সেন্ট শেয়ার আমরা ইউজ করি এবং অন্যান্য জিনিস আমরা ইউজ করে থাকি, তো সেটা গুগল থেকে দেখে তোমার কিন্তু নোটটা বানাতে হবে বা লিখে রাখতে হবে। তারপর সেটা তোমাকে রিভাইজ দেবে, কারণ 2018 সালে আমরা কি করতাম সেটা কিন্তু কোশ্চেনে আসবে। রাখি, বুঝতে পেরেছো আমার কথাটা? তো তার জন্য তুমি এই জিনিসটা এখানে দেখলে কিন্তু, যে কারেন্ট ডাটাটা তুমি কিন্তু গুগল করে তুমি এখানে কারেন্ট ডাটাটা তোমার বোঝাবে, মানে বসাবে তোমার খাতায়। কারণ এক্সামে কিন্তু 2018 ডাটা দেবে না, 2021-এর বা 2022-এর ডাটা চাইবে। আমার কথা বুঝতে পেরেছো রাখি? এখানে কিন্তু দেখো 2018 ডাটা রয়েছে, তাই না? হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু তোমার করতে হবে। নেক্সট আসছে তোমার নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস। নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস এর মধ্যে কি কি পড়ে, তোমার ফসিল ফুয়েল পড়ছে, গ্লোবাল ওয়ার্মিং, হেলথ হ্যাজার্ড রয়েছে, তারপরে পেট্রোলিয়াম অয়েল রয়েছে, কোল রয়েছে। এখান থেকে কোন কোন ক্ষেত্রে কি পরিমাণে আমরা কিন্তু এনার্জি ক্যাপাসিটি আমরা করছি, মানে এনার্জি আমাদের উৎপাদন হচ্ছে, সেই জিনিসগুলো এখানে পরপর রয়েছে। ন্যাচারাল গ্যাস রয়েছে, রিনিউয়েবল এনার্জি রয়েছে, তারপরে সোলার এনার্জি রয়েছে। এগুলো কোন কোন জায়গা থেকে আমরা কি পরিমাণে কিন্তু যে সম্পদ গ্রহণ করি সেটাকে তোমার দেখা দরকার। তো এগুলো একটু রিডিং দিতে হবে, বুঝতে পেরেছো? তো কোন কোনটা রিডিং দিতে হবে দেখো রাখি। নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, 9.32 পেজ, খুঁজে পেয়েছো? 9.32 পেজের দেখো নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস। তো ফসিল ফুয়েল নাম্বার ওয়ানে আছে, ফসিল ফুয়েল। হ্যাঁ, ফসিল ফুয়েল পেয়েছো খুঁজে। তো ফসিল ফুয়েল গুলো কি, ঠিক আছে? তো এখানে হেলথ হ্যাজার্ডও রয়েছে তোমার, গ্লোবাল ওয়ার্মিংও রয়েছে, এখানে অয়েল স্পিলও রয়েছে, পেট্রোলিয়াম অয়েল, তারপরে কোল। ঠিক আছে, এগুলো মানে কি বুঝতে পারছো? তো কোল মানে হচ্ছে তোমার কয়লা। আমি তার জন্য বাংলাটা আর বলছি না, কোল মানে তো যেহেতু তুমি সিম্পল বুঝতে পারছো, মানে আমি ওর জন্য বাংলা নামটা নিচ্ছি না। ঠিক আছে, তারপর তোমার দেখো যে ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে, ন্যাচারাল গ্যাস মানে কি, ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, এই যে কোন কোন জায়গা থেকে কি পরিমাণে আমাদের যে এনার্জি পাই সেটা কিন্তু এখানে লিস্টে রয়েছে। সোলার এনার্জি মানে সৌরশক্তি থেকে আমরা কোন কোন জিনিসগুলো পাই। তো এগুলো হচ্ছে রাখি, রিডিং দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে। এখানে অতটা বোঝার যে জিনিসটা নেই, মানে বোঝাতে বুঝে দিতে হবে। সোলার সোলার শক্তি মানে কি বোঝাচ্ছে, ওই যেরকম দেখবে অনেক বাড়ির ছাদে সোলার প্যানেল লাগায়, ঠিক আছে, সৌরশক্তি, সেখান থেকে আমরা শক্তি, সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে সেটা রেখে দিয়ে তারপরে বাড়ির বিভিন্ন লাইট জ্বালানো, ফ্যান চালানো, টিভি চালানো, তা অন্যান্য এইসব জিনিসগুলো কিন্তু করা হয়ে থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে কভার করছে। এইখানে কিন্তু ওই জিনিসগুলো এখানে পরপর বলা হচ্ছে, তো এগুলো একটু রিডিং দিতে হবে, ঠিক আছে? তাছাড়া আর কিছু করার নেই এখানে। যে কোল মানে কি, কোল মানে তো তুমি বুঝতে পারছো, মানে কয়লার কথা ওখানে বোঝাচ্ছে। তারপর ন্যাচারাল গ্যাস মানে কি, ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস, যে জিনিসগুলো আমাদের জ্বালানি গ্যাস আমরা কিন্তু সেই হিসেবে ইউজ করে থাকি। নেক্সট আসছে কি তোমার সোলার এনার্জি, মানে কি সৌরশক্তি, সৌরশক্তি থেকে কোন কোন জিনিসগুলো রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমার মাথায় রাখা, যে কোন কোনটায় কি কি জিনিসের কথা বোঝাচ্ছে। তারপর ওয়াইন্ড এনার্জি, পরবর্তী তুমি পেজে এসো। পরের পেজে পেয়েছো ওয়াইন্ড এনার্জি, এগুলো কাকে বলে মানে দেখো, সোজা বাংলায় ধরো, সোলার এনার্জি মানে সৌরশক্তি থেকে যেভাবে আমরা শক্তি উৎপাদন করতে পারি সেগুলো কি কি, বেশ সেই জিনিসগুলো এখানে বলা রয়েছে। তারপরে তোমার আরেকটা যেরকম আমরা করতে পারি, ওয়াইন্ড এনার্জি মানে বায়ু শক্তি থেকে আমরা শক্তি সঞ্চয় করে সেগুলো কিন্তু আমাদের দেশে পজিটিভ হতে সেটা আমরা কাজে লাগাতে পারি, ইউজ করতে পারি। তো সেই সম্পর্কে এটা বলা হচ্ছে ওয়াইন্ড এনার্জি। তো ওয়াইন্ড এনার্জি জিনিসটা কি দেখো, তারপরে তোমার দেখো যে ম্যাক্রন ইন্ডিয়া সোলার প্রজেক্ট ট্র্যাকার। তো সোলার প্রজেক্ট হচ্ছে কি করে কাজ করে, তো সেই হিসাবে এখানে পরপর লিস্ট সহ কিন্তু এইখানে দেওয়া রয়েছে, যে ওয়াইন্ড এনার্জি বা তোমার সোলার স্টেট কি করে রয়েছে। তো সোলার স্টেটটা দেখা একটা চার্ট করা রয়েছে 9.34 পেজে। সোলার মানে কি দেখো, মানে সৌরশক্তি, যেরকম তুমি দেখবে কর্ণাটকাতে, তারপরে আমাদের কেরালাতে, ঠিক আছে, রাজস্থানে প্রচুর পরিমাণে দেখবে
আদানি গ্রুপ কিন্তু তাদের ওই যে সোলার প্যানেল তৈরি করে, ধরো রাজস্থানে বিশাল বড় বড় মরুভূমি রয়েছে না, মরুভূমিতে ধরে ধরে সোলার প্যানেল লাগিয়ে দিয়েছে। সোলার প্যানেল মানে তো তুমি বুঝতে পারছো যে সৌরশক্তি উৎপাদন করে না, যেরকম দেখবে বাড়ির ছাদে থাকে সোলার প্যানেল, সূর্যের আলো অবজার্ভ করে রাখে, তারপর সেখান থেকে শক্তি সঞ্চয় করে ঘরে লাইট ফাইট জ্বালাচ্ছে, সেই যে জিনিসগুলো। তো সেটাকে হচ্ছে তোমার এই শক্তি বলছে। তো এগুলো কোন কোন শক্তি, অ্যাডভান্টেজ কি, কোন কোন শক্তিগুলো রয়েছে, তো সেটা হচ্ছে এই যে লিস্টটা করা রয়েছে, এই লিস্টটা একটু দেখবে। তো এখানে 2018 লিস্ট দেওয়া হয়েছে, তোমার কিন্তু 2022-এর লিস্টটা দেখা দরকার। সেটা কোথায় আমি পাবো? 9.34 পেজে এই দেখো লিস্টটা করা রয়েছে, এই যে চার্টটা করা রয়েছে, এই চার্টটা একটু দেখতে হবে। রাখি, খুঁজে পেয়েছো? তার মানে কি, সৌর শক্তিতে আমরা কোন কোন রাজ্যে কি পরিমাণে আমরা শক্তি উৎপাদন করছি, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর এখানে কিন্তু বোঝার কোনো সেই ব্যাপার না, এখানে হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে কোন রাজ্য সব থেকে বেশি সৌরশক্তি উৎপাদন করে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, ধরো এরকম। আচ্ছা আচ্ছা, এবার দেখো, ধরো এই টাইপের হচ্ছে কোশ্চেন থাকে যে তোমার 2022 সালে সোলার শক্তি কোন কোন দেশ, মানে কোন কোন রাজ্য উপরের দিকে রয়েছে, কোন কোন রাজ্য নিচের দিকে রয়েছে। তো এই যে তুমি লিস্টটা দেখলে কিন্তু তুমি পেয়ে যাবে। তো এখানে 2018 ডাটা রয়েছে, তোমার কি করতে হবে, গুগলে গিয়ে নেটটা খুলে 2022-এর ডাটা সহ দেখতে হবে যে 2022 সালে সোলার এনার্জি আমাদের কোন কোন রাজ্যে সব থেকে বেশি আমরা তৈরি করতে পারছি। ওকে, সেটা হচ্ছে তোমার এখানে অ্যান্সারে লিখতে হবে। বাকি ক্লিয়ার? ঠিক নেই, এরপর তোমার তোমার জিও থার্মাল এনার্জি রয়েছে, বায়োফুয়েল রয়েছে। এইটা বায়োফুয়েল কোথায় কোথায় তৈরি হয় এবং বায়োফুয়েলটা আমাদের কোন জায়গায় বেশি রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। বায়োমাস কাকে বলে? আচ্ছা, খুঁজে পেয়েছো? পরের পেজে দেখো, এই যে পরের পেজে যে মেজর রিনিউয়েবল এনার্জি ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, এই ইনস্টিটিউটের নামগুলো একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, দেখি পেয়েছো? দেখো 9.34 পেজে এই যে যে 5টা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে বা ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে, এটা মানে কোথায় কোথায় ভারতের মেজর রিনিউয়েবল এনার্জি ইনস্টিটিউশন গুলো রয়েছে। ঠিক আছে, যেরকম দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি গুরগাঁও, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ওয়াইন এনার্জি চেন্নাই। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে তুমি সেই হিসেবে দেখতে হবে। তারপর তোমার দেখো এই যে হাইড্রোলিক পাওয়ার, জিওথার্মাল এনার্জি, বায়োমাস, বায়োফুয়েল, এইখান থেকে আমরা কোন কোন ভাবে আমরা শক্তি উৎপাদন করতে পারি, সেই জিনিসটা এখানে তোমার দেখা দরকার। শেল গ্যাস, বায়োগ্যাস, হাইড্রোজেন ফুয়েলস, শেল গ্যাস থেকে আমরা কি করে আমরা শক্তি উৎপাদন করতে পারি, পরের পেজে দেখো রয়েছে। তারপরে বায়োগ্যাস কাকে বলে? বায়োগ্যাস মানে কি, ওই যে দেখো অনেক সময় ধরো বাড়িতে বসে তুমি বায়োগ্যাসের মাধ্যমে আমরা রান্না করি, তার ফলে কি হয়, তোমার কিন্তু ধরো এমনি গ্যাস কিনতে হচ্ছে না, বায়োগ্যাস যদি তুমি রেগুলার ইউজ করো, সেখান থেকে তুমি কিন্তু খাদ্য তৈরি করতে পারছো, মানে রান্না বান্নার কাজে ইউজ করতে পারছো। তো সেখান থেকে কিন্তু আমরা পরিবেশের আমরা উন্নয়ন করতে পারি। সেরকম কি দেখো, গরুর গোবর থেকে হচ্ছে। ঠিক আছে, গরুর গোবর থেকে কিন্তু আমরা বায়োগ্যাস হিসেবে সেটা পাচ্ছি, এবং সেটা রান্নার কাজে ইউজ করে আমরা প্রচুর পরিমাণে কিন্তু গ্যাসের আমার পরিমাণও কিন্তু মানে কেনা আমার লাগছে না, এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এগুলো কিন্তু অনেক গ্রামীণ অঞ্চলে সেগুলো কিন্তু এখন ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, ঘুঁটে দিয়ে। ঠিক আছে, এই সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে। তো এতক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো বললাম শর্টে, কিন্তু তোমার 9.36 পেজে এই উপরের দিকে একটা লিস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই লিস্টটা 2022 সালের যে টার্গেট, এইটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। পেয়েছো? খুঁজে রাখি 2000, এই যে 9.36 পেজে এই যে যে লিস্টটা আছে, এই যে, ঠিক আছে, এই লিস্টটা কিন্তু তোমার অবশ্যই মনে রাখতে হবে যে 2022-এ আমাদের টার্গেট কি। কারণ এখন হচ্ছে 2022 সাল, এখনই হচ্ছে তোমার সেই টার্গেট জিনিসগুলো তোমার কিন্তু এক্সামের জন্য তখন ইম্পর্টেন্ট হয়ে আসে ব্যাপারটা। হ্যাঁ, তো সেই জিনিসটা হচ্ছে যে 2022 সালে আমাদের যে টার্গেট নিয়েছিলাম সেটা কি টার্গেট রয়েছে এবং কি অনুযায়ী আমরা সেটা করব। পেয়েছো নাকি? এরপরে তোমার দেখো যেটা রয়েছে তোমার নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, নিউক্লিয়ার পারমাণবিক শক্তি থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা। ঠিক আছে, তো এইখানে তোমার এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে নিউক্লিয়ার এনার্জি জিনিসটা নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর আর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন, এই দুই জায়গা থেকে আমরা নিউক্লিয়ার শক্তি মানে পারমাণবিক শক্তি ইউজ করে সেটা কিন্তু আমাদের ভালো কাজে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইখানে তোমার অ্যাডভান্টেজের যে জিনিসটা এটা কিন্তু মাথায় একটু রাখা দরকার, যে অ্যাডভান্স এর মিনসটা কি আছে, যেটা আমাদের দেখো নিউক্লিয়ার এনার্জি মোস্ট কস্ট এফিশিয়েন্ট, মানে খরচা কম হয়। ঠিক আছে, মাস বেশি তোমার জ্বালানির এখানে দরকার হয় না। তারপর এখানে লেস ওয়াশ হয়, মানে তোমার তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ মানে এগুলো খুবই কম। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে এই জিনিসটা খুবই কম যদি সিস্টেমেটিক ওয়েতে এটা করা হয়।
তুমি তার জন্য দেখবে রাশিয়া কিন্তু ফ্লোটিং একটা তোমার নিউক্লিয়ার এনার্জি রিঅ্যাক্টর তৈরি করেছে, যেটা জলের উপরে ভাসমান থাকছে। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে। যেটা তুমি দেখো, জাপানে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, যেটা তাদের দেশের যে বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেগুলো কিন্তু আমাদের এখন আস্তে আস্তে ইউজ করা দরকার আস্তে আস্তে। সেটা আমাদের জন্য নতুন আমাদের এনার্জি তৈরি করার জন্য খুবই সুবিধা হবে। কারণ দেখো আমাদের এই যে এত পরিমাণে লোক দেশের, তো যেহেতু এনার্জি চাহিদা রয়েছে, শক্তি চাহিদা রয়েছে, তো সেই শক্তির চাহিদাই যদি আমি পূরণ করতে না পারি, না হলে আলটিমেটলি কি করে আমাদের দেশের উন্নয়ন হবে? ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু টু দা পয়েন্টে তোমার বোঝা দরকার, যে কানেকশন যে জিনিসটা রয়েছে আমাদের, সেই জিনিসটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো নিউক্লিয়ার ফুয়েলের কথা এখানে পরপর বলা হচ্ছে। এরপর তোমার দেখো যে আওয়ার ফরেস্ট রিসোর্সেস, মানে কি আমাদের যে বনে যে আমাদের রিসোর্স গুলো রয়েছে, সেগুলো কি কি? এক্সপ্যানশন অফ এগ্রিকালচার, তো এগ্রিকালচার এক্সপ্যানশন আমাদের সেই হিসেবে বাড়ানো খুবই দরকার। ওকে, শিফটিং কাল্টিভেশন মানে কি তোমার যেটা ধরো ঝুম চাষ। ঝুম চাষ একটু মনে করে দেখো, দেখো আমরা কিন্তু এটা ঝুম চাষ কিন্তু আমরা আগেও করেছি ছোটবেলায়, যে ধরো বিভিন্ন জায়গা ধরো আদিবাসীরা যারা রয়েছে বা তোমার উপজাতি যারা রয়েছে, তারা এরকম বনাঞ্চলে বিভিন্ন টাইপের শস্য উৎপাদন করছে, তারপরে উৎপাদন করে সেই জায়গায় ধরো আবার পুড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে দিয়ে আবার নতুন জায়গায় গিয়ে আবার করছে। তো এটা যে সিস্টেম, এটা কিন্তু তোমার ঝুম চাষ বলে। মনে আছে আমরা দেখো আমরা কিন্তু জিওগ্রাফিতে পড়েছিলাম যে ঝুম চাষ কাকে বলে। তো সেই জিনিসটাও কিন্তু এখানে এই যে তোমার ফরেস্ট রিসোর্সের আন্ডারে কিন্তু এই জিনিসটা চলে আসছে। একটু মনে করে দেখো, ঝুম চাষ কিন্তু আমরা পড়েছিলাম। তারপর দেখো যে অনেক সময় ঝুম চাষ করতে করতে আমরা দেখো অনেক সময় দেখো বনে কিন্তু আগুন লেগে গেছে, সেই আগুন লেগে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। তো এই যে যে জিনিসটা আমরা বলছি, এইটাই রয়েছে তোমার 9.38 পেজে। পেয়েছো? 9.38 পেজে তোমার ওয়াইল্ড ফায়ার যেটা রয়েছে 3 নম্বর পয়েন্ট। রাখি খুঁজে পেয়েছো? হ্যাঁ, ঠিক আছে। ওই যে জুম চাষের ফলে যে যে বায়ু অনেক সময় বনে আগুন লেগে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে হাওয়াতে, তো সেই জিনিসটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো তারপরে সয়েল ইরোশন হচ্ছে। সয়েল ইরোশন মানে কি মাটি ভেঙে যাচ্ছে। মাটি ভাঙছে কখন? যখন তুমি ধরো গাছপালা যখন ওখানে আছে, তো সেই গাছপালা অতিরিক্ত তুমি গাছপালা কাটছো, গাছপালা কেটে সেগুলো ধরো চোরাই পথে ওরা বিক্রি করে না অনেক সময়। ঠিক আছে, তো তার ফলে কি হচ্ছে, মাটির যে ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, মাটিতে ওই যে ভাঙা ভাঙা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেরকম প্রচুর পরিমাণে গাছ কেটে সেই সময় চোরাই পথে বিক্রি করে, যেরকম তুমি যদি পুষ্পা সিনেমা দেখে থাকো, দেখেছো নিশ্চয়ই মনে, তো পুষ্পা সিনেমায় যেরকম ওই যে চন্দন কাঠ কেটে কেটে তোমার এলাকা ধরে ধরে কেটে সব কিছুকে পিক করে দিচ্ছে এক জায়গায় দিয়ে। তো তার ফলে কি হয়, তুমি যখন প্রচুর পরিমাণে মানে গাছ কাটছো এক জায়গা দিয়ে বন জঙ্গলে, তো তার ফলে তোমার হচ্ছে যে জিনিসটা হয়, তোমার ওই এলাকার তোমার যে মাটির যে ধারণ ক্ষমতা, সেটা কিন্তু কমে যাবে এবং ফাড়া শুরু করে। তুমি দেখবে যখন বিভিন্ন সময় তোমার মাটি আশেপাশে কিন্তু ধরো গাছের আশেপাশে যেগুলো তুমি কেটে দিচ্ছ, মাটি ফাড়া ফাড়া শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই তার ফলে। ঠিক আছে, এরপরে তোমার দেখো ন্যাচারাল রিসোর্সেস আর মিনারেল অ্যাসেট। দেখো 9.38 পেজের একদম নিচে রয়েছে তোমার ন্যাচারাল রিসোর্স, মানে আমাদের প্রাকৃতিক সম্পদ কোন কোন পদার্থগুলো রয়েছে, সেই জিনিসগুলো তোমার কিন্তু মাথায় রাখা দরকার। তো এখানে এই যে কোন কোন পদার্থ, এগুলো কিন্তু তোমার নামগুলো শুধু মনে রাখবে। সেগুলো কি কি দেখো, আয়রন, কি লোহা, তারপর কি বক্সাইট, এই যে যে নামগুলো, মাইকা, কপার, ম্যাঙ্গানিজ, লাইমস্টোন, গোল্ড, সল্ট, গোল্ড, পেট্রোলিয়াম, এগুলো মানে তো বাংলা মানে তো বুঝতে পারছো তুমি না? পেট্রোলিয়াম মানে পেট্রোলিয়াম, কোল মানে কি কয়লা, তারপরে গোল্ড মানে কি সোনা। ঠিক আছে, সল্ট মানে কি লবণ, যে জিনিসগুলো রয়েছে। রাখি বুঝতে পারছো তো? এই যে এই নামগুলো খালি মাথায় রাখতে হবে তোমার, যে এই যে ন্যাচারাল রিসোর্সে কোন কোন পদার্থগুলোর মধ্যে কি কি আছে, এইখানে নামগুলো তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু না এখানে। এরপর দেখো একটা লিস্ট রয়েছে রাখি, এই লিস্টটা কিন্তু তোমার মাথায় তোমার রাখা দরকার, যে যে ন্যাচারাল হ্যাজার্ড এন্ড মিটিগেশন, তো কোন কোন ন্যাচারাল হ্যাজার্ড কোন কোন জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে, জিও ফিজিক্যালি থাকে তোমার আর্থকোয়েক মানে কি, আর্থকোয়েক মানে কি আমরা জানি ভূমিকম্প। ঠিক আছে, ভলকানো, সুনামি। এবং কোন টাইপের ন্যাচারাল হ্যাজার্ডে মানে প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল হ্যাজার্ড মানে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। কোন প্রাকৃতিক বিপর্যয় কি কি জিনিসগুলো হয়ে থাকে, এইটা হচ্ছে তোমার এখানে মাথায় তোমার এখানে রাখতে হবে। বুঝতে, আচ্ছা কি বলছো এখানে, কোনটা? এটা হচ্ছে তোমার দেখো 9.39 পেজ, বুঝে পেয়েছো? 9.39 পেজে একটা তোমার লিস্ট করা রয়েছে, এই দেখো 9.39 পেজ, এই যে লিস্টটা, এই লিস্টটা কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তাকে কি বলে, কি হয়ে থাকে। যে জিও ফিজিক্যালি তোমার আর্থকোয়েক হয়, ওই যেটা আমি বাংলা বললাম যে আর্থকোয়েক মানে কি ভূমিক্ষয়, না ভূমিকম্প,
ভলকানো মানে তো তুমি বুঝতে পারছো, অগ্নুৎপাত। টিসুনামি মানে কি, সুনামি। হ্যাঁ, তো এই ব্যাপারটা রয়েছে এখানে, কিন্তু এই জিনিসটা সেই হিসাবে তোমার মনে রাখতে হবে। নেক্সট আছে এই জিনিসটা তোমার, এই কজেস অফ আর্থকোয়েক। দেখো ভূমিকম্প কাকে বলে, কিসের জন্য হয়, এটা আমরা অলরেডি জানি, আমরা ক্লাস 9-10 কিন্তু পড়েছি সেই হিসাবে। ঠিক আছে, ওই জিনিসটা এখানে পরপর রয়েছে। রিক্টার স্কেল কাকে বলে, মানে রিক্টার স্কেল মানে হচ্ছে ভূমিকম্প পরিমাপ করার যে কাঠি, সেই মাপ কাঠি, সেটাকে তোমার রিক্টার স্কেল বলে। ওকে, এই জিনিসটা কিন্তু এখানে মাথায় তোমার রাখতে হবে। তো এইখানে তারপরে দেখো যে একটা লিস্ট করা আছে তোমার, দেখো সিসমেটিক জোন ইন্টেন্সিটি 9.41 পেজে, রাখি খুঁজে পেয়েছো? এই যে যে একটা লিস্ট, তো এই লিস্টে তোমার দেখো এই যে যে কোন ডেন্সিটিতে কোন জিনিসটা রয়েছে, যে সিসমেটিক জোন ইন্টেন্সিটি। সিসমেটিক জোন ইন্টেন্সিটি, এই যে লিস্টটা কিন্তু তোমার এখানে মুখস্থ রাখা দরকার, যে 2 নম্বর ইন্টেন্সিটিতে কি বোঝাচ্ছে, 6 স্কেল 6 বোঝাচ্ছে। 3 নম্বর মডারেট ইন্টেন্সিটির জন্য 7 বোঝাচ্ছে। তারপরে সিভিয়ার ইন্টেন্সিটির জন্য 8 বোঝাচ্ছে। ভেরি সিভিয়ার ইন্টেন্সিটির জন্য 9 বোঝাচ্ছে। এই যে যে লিস্টটা, মানে জোন গুলো কি তোমার কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, মানে কোন জোনে কোন জিনিসটা রয়েছে, এগুলো তুমি কিন্তু দেখো অলরেডি জানো। মনে করে দেখো একটু, আমি তার জন্য হয়তো সেই হিসেবে বলছি, বারবার একই কথা বলছি, যেগুলো কিন্তু আমরা জিওগ্রাফিতে অলরেডি পড়েছি, সেই জিনিসগুলো এখন হচ্ছে এখানে কপি পেস্ট করা খালি। এমনকি এবং এগুলো খুবই আলট্রা বেসিক জিনিস, আমরা 9-10 এগুলো আমরা দেখেছি, সেই জিনিসটাই এখানে রয়েছে, আর কিচ্ছু এখানে নেই, তার জন্য টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তারপর দেখো টিসুনামির কথা রয়েছে, যে টিসুনামি মানে কি, সুনামি। তো সুনামির ফলে কি কি হচ্ছে তোমার দেখো, আর্থকোয়েক হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ল্যান্ডস্লাইড মানে ভূমিক্ষয় হচ্ছে, ভলকানিক এরাপশন মানে কি অগ্নুৎপাত হচ্ছে, এক্সপ্লোশন মানে বোম বাস্টের মতো হচ্ছে। ঠিক আছে, তাই মেটিওরিটিস মানে যে জিনিস, আরো জলোচ্ছ্বাসের মতো অবস্থা অবস্থা হচ্ছে যেগুলো, এইখানে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি টিসুনামির ফলে। ঠিক আছে, তো টিসুনামি দেখো, ভলকানো স্ট্রাকচার, এগুলো কিন্তু দেওয়া আছে। নেক্সট 9.42 পেজে চলে আসো, যে ভলকানো কাকে বলে। ভলকানো মানে কি, বাংলাটা মনে করো, বাংলা মানে হচ্ছে তোমার, ভলকানো মানে হচ্ছে তোমার অগ্নুৎপাত। ঠিক আছে, অগ্নুৎপাত কি জিনিস। তারপর সাইক্লোন রয়েছে, সাইক্লোন কাকে বলে। তো এইখানে তোমার যে জিনিসটা রাখি অবশ্যই মাথায় রাখতে হবে, দেখো 9.42 পেজে একদম উপরের দিকে দেখো ডান দিকে, যে সাইক্লোনকে বিভিন্ন ভাবে নামে বিভক্ত করা যায়। তো কোন জায়গায় কি নাম রয়েছে, এটা কিন্তু তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেটা কি দেখো, এই যে ধরো 9.42 পেজের ডান দিকে উপরে টাইফুন এবং হারিকেন, এটা কোথায় বলা হয়, ক্যারিবিয়ান এন্ড গালফ অফ মেক্সিকো, মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে কিন্তু এই নামটা বলা হয়। নেক্সট ট্রপিক্যাল সাইক্লোন কোথায় আমরা বলি, ভারতে বলি। তারপরে উইলি উইলি কোথায় বলি, অস্ট্রেলিয়াতে বলি। আর টর্নেডো এই সাউথ আমেরিকায়, মানে কি সাউথ মানে কি দক্ষিণ, দক্ষিণ আমেরিকায় কিন্তু টর্নেডো নাম রয়েছে। ওকে, নাকি বুঝতে পারছো, এই লিস্টটা কিন্তু তুমি অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো সাইক্লোন ইন ইন্ডিয়া, এই যে সাইক্লোন ইন ইন্ডিয়া, এই যে যে পয়েন্টটা সাইক্লোন ইন ইন্ডিয়া, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, যে মেজর সাইক্লোন আমাদের দেশে কবে কবে হয়েছিল, ওখানে ডেট সহ। ঠিক আছে, ইয়ার সহ কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। যেটা আমাদের লাস্ট রিসেন্ট হয়েছিল 2020 সালে, যেটা তোমার অবশ্যই মনে আছে, আমফান হয়েছিল, মনে আছে 2020 সালে, সুপার সাইক্লোন ছিল এটা। তারপরে নিসর্গ হয়েছিল 2020-তে, গতি হয়েছিল 2020-তে, নির্ভর, এই যে যে কোন কোন সালে কোনটা হয়েছিল, এটা কিন্তু অবশ্যই তুমি মুখস্থ রাখতে হবে। রাখি লিস্টটা পেয়েছো, এই যে সাইক্লোন ইন ইন্ডিয়া, এগুলো কিন্তু দেখো বোঝার কোনো ব্যাপার না, ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, যে কারণ 2020 সালে যেটা হয়েছিল সেটার নাম কি? এখন তো বোঝার কোনো ব্যাপার নেই, এখানে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, যে ক্লিক করতে হবে কি, আমফান। ঠিক আছে, এই লিস্ট কিন্তু তোমার মাথায় এভাবে রাখতে হবে, যে কোন কোন সালে মেইন যে সকল আমাদের দেশে, এখানে দেখো সাইক্লোন হয়েছিল, এই যে 2009 থেকে 2020 যে লিস্টটা, এটা কিন্তু তোমার অবশ্যই মাথায় তোমার রাখা দরকার। রাখি খুঁজে পেয়েছো? হ্যাঁ, এরপরে দেখো চলে এসো পরের পেজে, ফ্লাড। ফ্লাড মানে, ফ্লাড মানে কি, মানে ফ্লাড মানে হচ্ছে তোমার বন্যা। বন্যার কারণ কি, গুলো অত দেখার দরকার নেই। ক্লাউড বাস রয়েছে, ডট মানে কি রয়েছে, খরা। ঠিক আছে, ওয়াইল্ড ফায়ার, এগুলো অত দেখার দরকার নেই। ল্যান্ডস্লাইড, এগুলো অতটা ভাইটাল না। ল্যান্ডস্লাইড মানে কি, তোমার ভূমিক্ষয়। ঠিক আছে, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, তো এখানে পরের পেজে চলে আসো, 9.44 পেজ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টে কি বলা রয়েছে, এটা খুবই ভাইটাল। দেখো 9.44 পেজে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, তুমি খুঁজে পেয়েছো রাখি? তো এই অ্যাক্টটা কাকে বলে, মানে কবে থেকে আসছে, ঠিক আছে, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এটা কিন্তু জেনারেলি এই টাইপ থেকে কোশ্চেন আসে। খুঁজে পেয়েছো 9.44-এ, যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, কোশ্চেন কি আসে এক্সামে, যে
এই যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট একটা কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? মন্ত্রণালয়টা হচ্ছে তোমার দেখো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, মানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্গত এটা, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে তোমার মাথায় রাখা দরকার। এরপর তোমার দেখো মিটিগেশন এন্ড অ্যাডাপশন যেটা রয়েছে এখানে অতটা এখানে দরকার নেই। এরপরে ওকে নেক্সট পেজে চলে আসো, আর একটা খুব ভাইটাল জিনিস যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, ঠিক আছে। এই যে যে অ্যাক্ট গুলো আসে অবশ্যই ডাইরেক্ট ধরে তোমার মুখস্থ করতে হবে। খুঁজে পেয়েছো নাকি? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 9.45 পেজে। এই অ্যাক্ট গুলো কি, কাকে বলে, এবং এর বেসিক জিনিসটা কোন কোন একটা দেখো। এই যে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা অ্যাক্ট কি, এবং তার যে এক একটা ছোট ছোট ডিটেলস দেওয়া রয়েছে দেখেছো 2 2 লাইনে, ওইটুকুই ব্যাস তুমি মাথায় রাখো, ওইটুকুই কিন্তু তোমার মাথায় অবশ্যই রাখতে হবে। রাখি খুঁজে পেয়েছো? নেক্সট আসে দেখো, দেখো লাস্টের দিকে রয়েছে আর্টিকেল 45 48 এ। আর্টিকেল 48 এ এই যে দেখো এই পেজের লাস্টে রয়েছে, এই আর্টিকেল 48 এ কি বলছে যে স্টেট শ্যাল এন্ডেভর টু প্রোটেক্ট এন্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট এন্ড সেফগার্ড দ্য ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি। মানে ভারত রাষ্ট্র আমাদের যে পরিবেশ বা বন রয়েছে এবং সেখানে প্রোটেক্ট করবে, মানে সুরক্ষা করবে, এবং এখানকার যে সকল জীবকুল আছে প্রাণীকুল আছে তাদেরকে যাতে সুরক্ষার সাথে বসবাস করতে পারে, তো সেটা রক্ষা করা অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য কার? ভারত সরকার, ভারতের, ঠিক আছে। এটা কিন্তু তোমার মাথায় রাখলে হবে। নেক্সট যে জিনিসটা তুমি অবশ্যই দেখতে হবে যে দেখো ইপিএ কথা বলছে যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অফ 1986, ঠিক আছে। এইটা যে পয়েন্টটা, এই পয়েন্টটা মার্ক করে রাখো, এটা কিন্তু তোমার অবশ্যই মনে রাখতে হবে। এটাকে কিন্তু এই যে আমব্রেলা অ্যাক্ট বলা হয়। যে পয়েন্টটা পেয়েছো নিচে একদম লাস্টে, এই দুটো জিনিস কিন্তু মুখস্থ তোমার অবশ্যই রাখতে হবে। রাখি খুঁজে পেয়েছো? হ্যাঁ, বেশ। নেক্সট এসো তুমি, মেইন প্রভিশন অফ দ্য অ্যাক্ট। প্রভিশন দেখো 9.46 পেজে, যে 5 আর 6 নম্বর পয়েন্টটা, এইটা তুমি মাথায় রাখবে অবশ্যই, যে আমাদের কতটুকু জরিমানার পরিমাণ আছে। জরিমানার পরিমাণটা অনেক সময় মাঝে মাঝে জিজ্ঞেস করে যে তুমি ন্যাশনাল প্রোটেকশন অ্যাক্টে তোমার এখানে জরিমানার পরিমাণের মধ্যে কত রয়েছে, কত মানে এই যে তুমি দেখো এই যে 5,000 টাকা থেকে তোমার 1 লাখ 2 লাখ টাকা, তো এটা তোমার খুবই কম। এটা তোমার 1986 এর হিসাবে কিন্তু তখন হিসাবে অনেক ছিল, কিন্তু এটা এখনো চেঞ্জ করা হয়নি। তো সেই জিনিসটা রয়েছে বেশ। এখানে 5 আর 6 নম্বর একটা মানে যে পয়েন্টটা, এটা মাথায় রাখতে হবে তোমার, মানে মার্ক করে রাখো 5 আর 6 নম্বর পয়েন্ট। ওকে, নেক্সট চলে এসো তুমি, যে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ। খুঁজে পেয়েছো নাকি? ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ, এটা কবে নেওয়া হয়েছে? 2008 সালে। তো এখানে প্রাইম মিনিস্টার কাউন্সিল অফ ক্লাইমেট চেঞ্জ, এইটুকু তোমার মাথায় রাখতে হবে, প্রথম 2 লাইন। যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অফ ক্লাইমেট চেঞ্জ এটা কবে নেওয়া হয়েছে? 2008 সালে কিন্তু আমরা নিয়েছি, ঠিক আছে। এইটা কিন্তু তোমার খেয়াল রাখা অবশ্যই দরকার। নেক্সট হচ্ছে তোমার পরেরটা দেখো, ন্যাশনাল সোলার মিশন। তো এটা আমাদের কবে নেওয়া হয়েছে? 2017 থেকে 2022 সাল অব্দি কিন্তু নেওয়া হচ্ছে ন্যাশনাল সোলার মিশন। যে ফার্স্ট প্যারাটা, এই প্যারাটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে, যে 2017 থেকে 2022 সাল অব্দি। এরপরে দেখো সেকেন্ড প্যারায় দেখো যে 2022 সাল অব্দি আমরা 1 লক্ষ মেগাওয়াট কিন্তু সোলার শক্তি উৎপাদন করবো। পেয়েছো খুঁজে? যে 2022 সাল নাগাদ নিচে 1 লক্ষ মেগাওয়াট, আমরা এই 1 লক্ষ যে টার্মটা এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, যে 2022 সাল নাগাদ আমরা কত সোলার শক্তি উৎপাদন করবো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এই টাইমে এসছে, এই টাইপের। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখো এর উপর ভিত্তি করে, ঠিক আছে। ন্যাশনাল মিশন ফর এনহান্সড এনার্জি এফিসিয়েন্সি, ঠিক আছে। এটা কবে এসছে? 2001 সালে এসছে। বুঝে পেয়েছো? 9.47 পেজের ফার্স্ট লাইন, বেশ, এটুকু মাথায় রাখো। নেক্সট আসছে কি দেখো, ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল হ্যাবিটেট। এখান থেকে এটা দরকার নেই। ন্যাশনাল ওয়াটার মিশন, ন্যাশনাল ওয়াটার মিশনটা তোমার কবে আসছে এটা কিন্তু তোমার না, এখানে কিন্তু ডেটটা দেওয়া নেই। ন্যাশনাল ওয়াটার মিশন জিনিসটা কি, তার মানে হচ্ছে তোমার সারা দেশ জুড়ে যে জাতীয় জল মিশন, সেটা সব কথা এখানে বলা হচ্ছে। ন্যাশনাল মিশন ফর গ্রিন ইন্ডিয়া, ঠিক আছে। তো এইটা গ্রিন ইন্ডিয়া মানে কি, এই যে যে প্রথম 4টে লাইন কিন্তু এই তোমার মাথায় রাখতে হবে, যে গ্রিন ইন্ডিয়া মানেটা কি, যে 5 মিলিয়ন হেক্টর অব্দি কিন্তু তোমার বনের পরিমাণ থাকবে, ঠিক আছে। পেয়েছো খুঁজে? ন্যাশনাল মিশন ফর এ গ্রিন ইন্ডিয়া, একদম লাস্ট পয়েন্ট, 9.47 পেজে। এই যে প্রথম 4 লাইন তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার, যে ন্যাশনাল মিশন ফর গ্রিন ইন্ডিয়া বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ, ওকে। তারপর তোমার ন্যাশনাল মিশন, পরের পেজে চলে আসো, ন্যাশনাল মিশন ফর সি
সি বাকথ্রন, এটা দরকার নেই। ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, এইখানে কিন্তু চলে এসো তুমি। ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার এর যে পয়েন্ট গুলো আছে না, এই পয়েন্ট গুলো তোমার মাথায় রাখতে হবে অবশ্যই। যে ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার মানে জাতীয় মিশন টেকসই কৃষিকাজের জন্য, এই যে যে পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে অবশ্যই, পরপর পড়বে, মুখস্থ রাখতে হবে, তো তাহলে সেই জিনিসগুলো কিন্তু খেয়াল থাকবে। ন্যাশনাল, এরপরে তোমার দেখো মন্ট্রিল প্রোটোকলের কথা বলছে, পেয়েছো মন্ট্রিল প্রোটোকল? তো মন্ট্রিল প্রোটোকল কবে নেওয়া হয়েছিল? 1987 সালে। ঠিক আছে, এইবার প্রথম যে 4 লাইন আছে, এই 4 লাইনটা বেশ অবশ্যই মাথায় রাখো। ঠিক আছে, যেটা তোমার তারপরে থার্ড যে প্যারাটা, যে অন 15 October 2016 parties to do Montreal Protocol adopted in Peace Bill Amendment to phase down the production and consumption of the hydrofluorocarbon worldwide। তো সারা পৃথিবী জুড়ে যে হাইড্রোফ্লোরোকার্বন আছে, এই হাইড্রোফ্লোরোকার্বনের পরিমাণ কমানোর জন্য কিন্তু 2016 সালে এই স্টেপটা নিয়েছে কে, মন্ট্রিল প্রোটোকল থেকে এটা নিয়েছিল যে এই স্টেপ গুলো নেওয়া হবে এবং যারা পৃথিবী জুড়ে যে হাইড্রোফ্লোরোকার্বন আছে এটার পরিমাণ কমানো হবে, তার জন্য কিন্তু এই প্রোটেকশন বা এই স্টেপটা নেওয়া। রাখি, খুঁজে পেয়েছো? আমি দেখো লাইন ধরে ধরে তোমাকে বলে দিচ্ছি যে জিনিসগুলো খুবই ভাইটাল। ঠিক আছে, কারণ জেনারেলি এই যে প্রকল্পগুলো না, ইন্টারন্যাশনাল যে সকল প্রকল্প, এগুলো কিন্তু খুবই ভাইটাল তোমার এন্ট্রান্সের জন্য, মানে এক্সামের জন্য আর কি। আমি তার জন্য ধরে ধরে লাইন ধরে ধরে টু দা পয়েন্টে তোমাকে দেখাচ্ছি, যাতে তোমার সেই হিসাবে খুঁজে পেতে আরো সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট আমরা এটা যা দেখলাম, পরের পেজে চলে এসো। এই যে কব, ঠিক আছে, কব, কোন কবটা কবে হয়েছিল ডাইরেক্ট ধরে তোমার কিন্তু মুখস্থ রাখতে হবে, রিসেন্ট কব কোনটা বলা হলো। ঠিক আছে, যে সিওপি, এই যে সিওপি গুলো কবে হচ্ছে, কপ 1, COP21 প্যারিস হয়েছে। ঠিক আছে, এবং এগুলো কবে হয়েছে, কত সালে, এই জিনিসটা কিন্তু তোমার। আর তারপরে কি দেখো, টার্গেটস অফ প্যারিস এগ্রিমেন্ট, এখানে পেয়েছো 9.49 পেজে টার্গেট অফ প্যারিস এগ্রিমেন্ট, পুরো ডাইরেক্ট ধরে তোমার মুখস্থ রাখতে হবে। ইন্ডিয়া কি স্টেপ নিয়েছে, এটা অন্যান্য দেশ কি নিয়েছে সেটা দরকার না, ইন্ডিয়া কি এমিশন নিয়েছে পেয়েছো? প্যারিস ক্লাইমেট দিনে 9.49 পেজ, এই যে মাঝখানে যে লিস্টটা আছে, এই যে এইটা ভারতের কি স্টেপ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে ডাইরেক্ট আছে যে প্যারিস ক্লাইমেট ডিল, যেটা দেওয়া আমরা জানি 2015 সালে হয়েছিল, মনে আছে? তো সেই প্যারিস ক্লাইমেট ডিলে ভারত কি চুক্তি করেছিল, যে সাইন করেছিল, যে ভারত কি স্টেপ নেবে, ওই যে লিস্টটার ওই দিতে হবে 4-5 লাইন, ওটা কিন্তু তোমার মুখস্থ অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, যে কনফারেন্সেস অন দ্য প্যারিস, যেটা ওই যে পরের পেজে তুমি দেখো, ওইটাই আমরা কিন্তু কথা বললাম আজ। হ্যাঁ পেয়েছো, ওইটা ভারত কি, খালি অন্য দেশগুলো না, ভারত কি বলছে ওইটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ভারতের উপর থেকে আসে। কিন্তু তাও অন্যান্য গুলো তুমি দেখতে পারো, মেজর ইকোনমি তো এরা, যে ইন্ডিয়া, চায়না, ইউএসএ, ইউ, কিন্তু তোমার সব থেকে বেশি এমফাসিস হবে হচ্ছে ভারতের উপর। ক্লিয়ার? তারপর তোমার দেখো কনভেনশন, পরের পেজে চলে এসো। কনফারেন্স অফ দ্য পার্টিস রয়েছে এখানে, এইখানে তোমার যে জিনিসটা অবশ্যই দরকার রাখি, কিয়োটো প্রোটোকল, পেয়েছো খুঁজে? 9.50 পেজে কিয়োটো প্রোটোকল, দেখো ফার্স্ট লাইন যে জিনিসটা রয়েছে এখানে, ফার্স্ট লাইন থেকে প্রথম 5 লাইন তোমার কিন্তু অবশ্যই মাথায় দরকার, মাথায় রাখতে হবে যে কিয়োটো প্রোটোকল কাকে বলে। এটা 1997 সালে নেওয়া হচ্ছে সিওপি জাপানে। ঠিক আছে, প্রথম যে 5 লাইন, এই 5 লাইন তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? রাখি, কিয়োটো প্রোটোকল গেল। নেক্সট চলে এসো তুমি পরের পেজে, 9.51 পেজ। নেক্সটটা দেখো, ভারতে কিন্তু এই স্টেপটা নিয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ঠিক আছে, এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে কিন্তু তুমি পুরোটা তোমার কিন্তু সেই হিসাবে কিন্তু দেখা দরকার এখানে, কারণ যেহেতু এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে তোমার যে প্রথম যে 3 লাইন আছে, পেয়েছো খুঁজে? এই যে যে পুরো জিনিসটা তোমার কিন্তু, এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স পুরোটাই মুখস্থ রাখতে হবে। কি এর কারণ কি, আমি পুরোটা এবার ওকে দেখো, এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স পুরো A to Z যা লেখা আছে অবশ্যই সম্পূর্ণটা তোমার মাথায় রাখতে হবে, কারণ এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সই হচ্ছে একমাত্র জিনিস যেটা আমাদের ভারতে স্থাপিত এবং ভারতে হচ্ছে হেডকোয়ার্টার। তো তার জন্য এর সাথে রিলেটেড সবই জিনিস তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে যা লেখা আছে কিচ্ছু বাদ দেবে না। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে খুঁজে পেয়েছো? একদম পুরো ডি টু পুরো পুরো লাইন বাই লাইন সব ইম্পর্টেন্ট, কারণ এই একটাই মাত্র ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা হেডকোয়ার্টার ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া স্টেপ নিয়েছে। ঠিক আছে, এরপর 9.52 পেজে চলে এসো, প্যারিস এগ্রিমেন্ট। তো প্যারিস এগ্রিমেন্টের ডিটটা এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে অবশ্যই। দেখো প্রথম যে 3টে পয়েন্ট আছে, দেখো টেকনোলজিক্যালি ফ্রেমওয়ার্ক, ক্যাপাসিটি বিল্ডিং আর ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্ক, এই 3টে পয়েন্ট। নেক্সট হচ্ছে তোমার ওই যে 100 বিলিয়ন অ্যানুয়ালি, দেখবে হাইলাইট করে দেওয়া আছে,
এই 100 বিলিয়ন অ্যানুয়ালি, এটা তুমি দাগ দিয়ে রাখো মাঝখানে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পরে প্যারা, পরে 2 নম্বর প্যারা রয়েছে দেখো, ইন 2015 প্যারিস এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড। ঠিক আছে, যে প্যারাটা রয়েছে যে 1.5 ডিগ্রি করে ম্যাক্সিমাম আমাদের আস্তে আস্তে কমাবো, বুঝে পেয়েছো নাকি? ইন 2015, এই যে প্যারাটা, এই প্যারাটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, যে তোমার একদম কোর আইডিয়া তোমার প্যারিস ক্লাইমেট ডিলের। হ্যাঁ, প্যারিস ক্লাইমেট ডিলে একদম কোর আইডিয়া ওটা, ঠিক আছে, মানে ওটাই কিন্তু বেস্ট স্টেপ নেওয়া হয়েছিল ওটা ওখানে। তারপর এখানে দেখো তুমি ন্যাচারাল রিসোর্সেস, বায়োডাইভার্সিটি রয়েছে, জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি, ইকোসিস্টেম ডাইভার্সিটি, এন্ডেমিক ডাইভার্সিটি। তো এইখানে যে জিনিসটা এখানে তুমি দেখো 9.53 পেজে আসো, দেখো 8টা জিনিস রয়েছে। এই 8টা জিনিস, এটার মানেটা কি এটা তোমার মাথায় রাখতে হবে। এক্সটিন্ট মানে কি, একদম যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। 8টা পয়েন্ট পেয়েছো বুঝে, 9.53 পেজ, এই জিনিসগুলো মানে কি বাংলা মানে তো মাথায় রাখলে তুমি যে জিনিসগুলো অটোমেটিক্যালি বুঝতে পারবে, মানে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এক্সট্রিম ওয়াইল্ড মানে ওয়াইল্ডদের মধ্যে বন যে সকল জিনিস তার মধ্যে হারিয়ে মানে একদম বিলুপ্ত হয়ে গেছে, সেটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে এমন অবস্থা কিছুদিনের মধ্যেই সে হারিয়ে যাবে, মানে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এন্ডেঞ্জার্ড মানে বিলুপ্ত হচ্ছে অবস্থা, এরকম অবস্থা। ভালনারেবল মানে খুব শঙ্কাজনক অবস্থায় রয়েছে। ঠিক আছে, লোয়ার রিস্ক মানে রিস্ক খুব কম আছে এটা। ডাটা ডেফিসিয়েন্ট মানে ডাটা বেশি নেই। আর নন ইভালুয়েটেড মানে, নন ইভালুয়েট মানে আমরা এখন ইভালুয়েটই করি। ইভালুয়েট করেন মানে জিনিসটা বলতে ধরো তোমার এখানে কতটা পিঁপড়ে আছে, এগুলো তোমরা জানি না, এগুলো ইভালুয়েট করি না, তো সেটাকে তোমার নন ইভালুয়েট বলে। তো এই যে 8টা মানেটাকে তুমি মাথায় রাখতে হবে তোমার, যেটা তোমার আইইউসিএন এর যে লিস্ট হিসেবে কিন্তু সেই হিসেবে রয়েছে। ঠিক আছে, এইবার তোমার দেখতে আরেকটা জিনিস দেখো অবশ্যই মাথায় রাখবে, তোমার দেখো কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, তার নিচে রাখো রয়েছে যে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ইনসিটু কনজারভেশন কাকে বলে আর এক্সিটু কনজারভেশন কি, এই জিনিসটাকে তোমার কিন্তু পুরোটা, এই দুই প্যারাটা তোমার কিন্তু মাথায় রাখা দরকার পুরোটাই। ঠিক আছে, এই যে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি যে পয়েন্টটা আছে, বুঝে পেয়েছো, এই পয়েন্টটা পুরোটা রিডিং দেবে, এইটুকু আর এই যে উপরের টুকু, মানে বায়োস্ফিয়ার রিজার্ভের আগে অব্দি। আর বায়োস্ফিয়ার রিজার্ভটাও তুমি করতে পারো, মানে রিডিং করতে পারো যে বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে। ঠিক আছে, মানে বায়োস্ফিয়ার রিজার্ভে মানে বেসিক্যালি হচ্ছে ইউনেস্কো তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ একটা নির্দিষ্ট করে দেওয়া থাকে, যে এই এলাকাতে তোমার হচ্ছে নির্দিষ্ট ধরো পশু পাখিরাই থাকবে, এখানে আর কোনো লোকারণ্য হবে না, মানে লোকজন বসবাস করতে পারবে না, সেই হিসাবে কিন্তু রিজার্ভ করা থাকে এখানে। ঠিক আছে, তো সেটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। কনসেন্ট অফ থ্রেটেন্ড স্পিসিস, তো থ্রেটেন্ড স্পিসিস মানে কি, যে সকল জিনিস বিলুপ্ত প্রায়, নিচে দেখো রয়েছে এই যে কনসেপ্ট অফ থ্রেটেন্ড স্পিসিস, এটা কাকে বলে, তো এটা কিন্তু তুমি মাথায় রাখবে। তো কোন কোন জিনিসগুলো থ্রেটেন্ড স্পিসিস রয়েছে, তো সেটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। আইইউসিএন এটা ফুল ফর্ম কি, দেখো নিচেই রয়েছে, দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস, এই দেখো যে নিচে রয়েছে আইইউসিএন, এটা ফুল ফর্ম কি, এটাও মাঝে মাঝে আসে। এই যে লিস্টটা, এটা সুইজারল্যান্ডে হচ্ছে তোমার হেডকোয়ার্টার। ঠিক আছে, সেই জিনিসটা রয়েছে এইখান থেকে, এই জিনিসগুলো তুমি মাথায় রাখবে। নেক্সট হচ্ছে তোমার পরের পেজে চলে এসো, যে এন্ডেঞ্জার্ড স্পিসিস, ভালনারেবল স্পিসিস, রেয়ার স্পিসিস, এইগুলো কি এবং তার উদাহরণ পুরো মুখস্থ রাখতে হবে। রাখি, এখানে কিচ্ছু করার নেই, এখানে বানানোর কিছু নেই, পুরো মুখস্থ রাখতে হবে, যেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু প্রায়ই আসে। ঠিক আছে, খুঁজে পেয়েছো 9.54 পেজে। হ্যাঁ, নেক্সট গেল, এরপরে দেখো যে লিস্ট অফ বায়োস্ফিয়ার রিজার্ভস ইন ইন্ডিয়া অ্যাজ পার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার লিস্ট, এই যে লিস্ট আছে রাখি, কিচ্ছু করার নেই, পুরো মুখস্থ করতে হবে। ঠিক আছে, কারণ লিস্ট ধরেও প্রায়ই আসে, যে এই যে ধরো যে বায়োস্ফিয়ার রিজার্ভ লিস্ট ভারতের কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে। তোমার দেখো কিরকম আসছে কোশ্চেন বলো তো, যে ধরো বলে দিল যে তোমার এই যে পান্না যে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোথায় রয়েছে, কোন রাজ্যে, মধ্যপ্রদেশে। ঠিক আছে, তারপর সেটা আর আসবে কোন নদীর তীরে রয়েছে, কেন নদীর তীরে রয়েছে। ঠিক আছে, তো এখানে কি টাইপের জীবজন্তু পাওয়া যায়, এরকমও আছে যে টাইগার, চিতল, চিকারা, সাম্বার। এখানে কিন্তু অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে, এখানে কিন্তু বোঝার কোনো সিন নেই, বানানোর কোনো সিন নেই, মুখস্থ এবং মুখস্থ। ঠিক আছে, তারপর ধরো এরকম এলো যে পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন টাইপের রিজার্ভ। ঠিক আছে, এটা তো সেমি এরিড, তো এখানে কি কি জিনিসগুলো পাওয়া যায়, কি কি মানে জীবজন্তু পাওয়া যায়, সেটা তোমার গ্র্যান্ড সিকুরাল এন্ড ফ্লাইং সিকুরাল, এই যে জিনিসগুলো পাওয়া যায়। স্যার অনেক বড় তো, হ্যাঁ বড়, কিন্তু কিছু করার নেই, এই লিস্টটা তোমার করতে হবে। তুমি এক কাজ করতে পারো, ধরো এইটা তুমি ধরো ছবি করে, মানে লিখে তারপরে সেটা বারবার বারবার এগুলো রিভিউজ দিতে। কারণ দেখো রাখি, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, আমি তার জন্যই বলছি, না আমি বলতাম না। ঠিক আছে, কারণ দেখো যে বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো খুবই ইম্পর্টেন্ট, কোন কোন বায়োস্ফিয়ার রিজার্ভ
কোন জায়গায় রয়েছে এবং তার সাথে রিলেটেড কোন কোন জীবজন্তুগুলো রয়েছে এবং সেই বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এগুলো খুবই ভাইটাল। এই যে দেখো এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো দেখলাম, এত মুখস্থ জিনিস কিন্তু অন্য কোনো চ্যাপ্টারে নেই, কিন্তু এখান থেকে এটা করতেই হবে। এবং তাছাড়া এখান থেকে প্রায় কোশ্চেন আসে, তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো তাহলে তোমার পুরো আইডিয়া হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট এভাবে কোশ্চেন আসছে। পরের পেজে চলে এসো, দেখো 9.55 পেজে যে ইম্পর্টেন্ট লেজিসলেশন ইন টার্মস এন্ড রিলেটিং টু এনভায়রনমেন্ট পলিউশন। তো এখানে দেখো এই যে এনজিটি মানে কি, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মানে কি, প্রিকশনারি প্রিন্সিপাল মানে কি, আইএসও মানে কি, কনভেনশন অফ ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এনডেঞ্জার্ড স্পিসিস, বেসেল কনভেনশন 1989, নিয়োগা প্রোটোকল, এগুলো একটু রিডিং দেবে। ঠিক আছে, এগুলো একটু রিডিং দেবে। এই পুরো কিন্তু লিস্ট, এই পুরো পেজটা ধরে রিডিং দিতে হবে। তারপর আর কি কি পয়েন্ট আছে দেখো, চিপকো মুভমেন্ট কাকে বলে, আপিকো মুভমেন্ট কি, তেহরি ড্যাম মুভমেন্ট এটা কি, সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন আসে। নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে, নর্মদা বাঁচাও আন্দোলন থেকে তোমার 18 সালেই কোশ্চেন এসছে। ঠিক আছে, তারপরে পরে পেজে এসো, ট্রাপিজিয়াম জোন, এই যে লিস্ট করা আছে না। তারপর এনভায়রনমেন্টে দেখো, এনভায়রনমেন্টের লিস্ট গুলো কোথায় রয়েছে আমাদের ভারতে, এই যে লিস্ট, এটাও কিন্তু তোমার মুখস্থ রাখা দরকার। এগুলো দেখো বারবার পড়লেই মনে থাকবে, না হলে কিন্তু থাকবে না। মাঝে মাঝে খুলে খুলে একটু দেখবে, রিভাইজ দেবে, রিডিং করবে, তাহলেই মনে থাকবে, না হলে ভুলে যাবে। এরপরে আরো যে জিনিসটা রাখতে হবে, দেখো ইম্পর্টেন্ট ডে লিঙ্ক টু এনভায়রনমেন্ট, এই লিস্ট ধরে মাঝে মাঝে আসে যে কোন দিন কিসের জন্য বিখ্যাত। ঠিক আছে, যেরকম কালকে যেরকম কি ডে ছিল, জিএসটি ডে, ঠিক আছে, বা ডক্টরস ডে ছিল, এরকম যে জিনিসগুলো কোন ডেকে কি কি বলা হয়ে থাকে। ঠিক আছে, যেরকম 8 জুনকে তোমার ওয়ার্ল্ড ওশান ডে বলা হয়, তারপর 5 জুনকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বলা হয়। এই যে জিনিসগুলো এইভাবে কিন্তু এই জিনিসটা রয়েছে, তো এইভাবে কিন্তু আমাদের এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হচ্ছে। বুঝতে পেরেছো, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখো ডাইরেক্ট ধরে ধরে কিন্তু ডিটেলস বললাম, কোন কোন জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। বুঝতে পেরেছো রাখি? তো তুমি নিশ্চয়ই মার্ক করে রেখেছো বা লিখেও রেখেছো আমি যা যা বললাম, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আমি তার জন্য সেই হিসাবে বলেছি যে অবশ্যই এগুলো মার্ক করে রাখো বা লিখে রাখো, এবং সেগুলো কিন্তু সেই হিসাবে কন্টিনিউসলি তোমার রিভিশন দেওয়া দরকার। কারণ প্রচুর কিন্তু জিনিস রয়েছে রাখি, এগুলো কিন্তু পড়তে হবে, না পড়লে তুমি কিন্তু এগুলো পারবে না। কারণ এগুলো আন্দাজের ব্যাপার না যে আমি আন্দাজে টিক দিলাম হয়ে গেল, তা কিন্তু হবে না। বারবার পড়তে হবে, সেই হিসাবে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তোমার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে বলো। তো তারপর হচ্ছে আমরা নেক্সট দিন হচ্ছে আমাদের যে জিনিসটা আছে, নেক্সট দিন হচ্ছে আমাদের যে খুবই একটা ভাইটাল যে তোমার এডুকেশন যে পলিসি আছে সেটা আমরা করবো, হায়ার এডুকেশন। স্যার নেক্সট দিন চ্যাপ্টার 7 পড়াবেন? ওকে ওকে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে তাহলে নেক্সট দিন আমরা চ্যাপ্টার 7 করবো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা 10 চ্যাপ্টার করবো না, নেক্সট দিন হচ্ছে চ্যাপ্টার 7। নেক্সট দিন চ্যাপ্টার 7 আমি লিখে রাখছি তোমার সেই হিসাবে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন চ্যাপ্টার 7 থাকবে। তুমি এখানে যা যা বললাম রাখি, সেগুলো কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে? কারণ দেখো এগুলো কিন্তু অলরেডি আমাদের পড়া, কিন্তু মেইন কাজ হচ্ছে তোমার এগুলো ডিভিশন দিতে হবে আর প্রচুর মুখস্থ করতে হবে, প্রচুর জিনিস এখানে। এই চ্যাপ্টার দেখো এক্সেসিভ জিনিস কিন্তু এখানে রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু পরপর যত তুমি রিডিং দিবে, হ্যাঁ, যত তুমি রিডিং দিবে তত তোমার মনে থাকবে। আর রিডিং না দিলে কিন্তু এগুলো মনে থাকবে। ঠিক আছে, যেরকম ধরো এই যে সিম্পল একটু যেটা আমরা দেখুন বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের কোন কোন জায়গায় বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এগুলো তো বোঝার ব্যাপার না, এগুলো তোমার মুখস্থ করতে হবে যে কোন কোন রাজ্যে কোন কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এবং সেখানে কোন কোন ধরনের জীবজন্তু পাওয়া যায়। এগুলো ডাইরেক্ট যতবার তুমি রিডিং করবে তত মনে থাকবে, আর যত কম রিডিং দেখবে তত ভুলবে। ঠিক আছে, তো সেই জিনিসটা একটু মাথায় রেখো। ঠিক আছে, ঠিক আছে রাখি, ওকে। তাহলে আমরা নেক্সট দিন তাহলে 7 চ্যাপ্টার আবার করবো শুরু। তো আজকে তাহলে এই অবধি থাকলো, আবার নেক্সট দিন তাহলে সেই হিসাবে। ওকে, কানেকশন চলে গেছে, তো যাই হোক, ঠিক আছে, তো চলো তাহলে রাখি, আজকে এই অবধি থাকলো আমাদের। আবার নেক্সট দিন তাহলে আমরা সেখান থেকে আমরা শুরু করব। যে তুমি যেহেতু 7 চ্যাপ্টার বললে, তো 7 চ্যাপ্টার থেকে হচ্ছে আমরা তাহলে নেক্সট দিন শুরু করব। ঠিক আছে, আর যে যেগুলো বললাম সেই সেই জিনিসগুলো তুমি কভার করো, আর সেই সেভাবে তুমি পরপর কন্টিনিউ করতে থাকো, তাহলে সেটা কিন্তু হেল্পফুল হবে তোমার জন্য। ওকে, তো চলো তাহলে আবার নেক্সট উইকে দেখা হবে।